নমস্কার। আজকের আমাদের আলোচনার বিষয় প্রাগৈতিহাসিক গুহাচিত্র। প্রাগৈতিহাসিক গুহাচিত্র অসীম এক কৌতূহলের বিষয়, কেননা গুহাচিত্রের অর্থ বোঝার ক্ষেত্রে ছবি বা শিল্পকর্মই শেষ কথা। কোনো সাংস্কৃতিক নিদর্শন বা ভাষাগত যোগসূত্র পণ্ডিত বা গবেষকদের সামনে নেই। আধুনিক জ্ঞান বিজ্ঞানের উপরে দাঁড়িয়ে নানা রকম ব্যাখ্যাই এর একমাত্র পথ। গুহাচিত্রের কথা মনে হলে আমরা যারা ভারতীয় তাদের কাছে একটা নাম ভেসে ওঠে, সেটা হচ্ছে অজন্তার গুহাচিত্র। অজন্তার গুহাচিত্র কি গুহাচিত্র বলা যায়? অজন্তার গুহাচিত্র কিন্তু গুহাচিত্র নয়, কেননা এই গুহাচিত্র আবিষ্কৃত হয়েছিল 1819 সালে আমাদের ভারতের ঔরঙ্গাবাদ জেলায় অজন্তা নামের গ্রামে। একজন ব্রিটিশ অফিসার জন স্মিথ শিকারে গিয়ে এই গুহা আবিষ্কার করেন। কিন্তু পরে দেখা যায় সেই গুহাতে বৌদ্ধ ধর্ম সম্পর্কিত উন্নত সভ্যতার ইতিহাসের যুগের নানা কথা এবং তার উপর ভিত্তি করে ছবি আঁকা হয়েছে। স্বভাবতই এর সাথে গুহাবাসী আদিমানবের কোনো সম্পর্ক নেই। আমরা আবার দেখে নেব যে প্রাচীন যে গুহাচিত্র যা নিয়ে আমরা আজকে আলোচনা আমাদের, তার আঙ্গিকগুলো কিরকম। প্রাচীন গুহাচিত্রের নানা রকম আঙ্গিক রয়েছে, তাতে যেমন চিত্রকলা আছে, ভাস্কর্য আছে, এনগেভিং আছে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে ফ্রান্সের প্রস্তর যুগের একটা কেভ আর্ট, এটা একটা শুকরের ছবি এবং অবশ্যই এটা ভাস্কর্য। এই গুহাচিত্র কখন আবিষ্কার হয়? গুহাচিত্র, যে গুহাচিত্র নিয়ে আমরা আলোচনা করছি, সেই গুহাচিত্রের প্রথম সন্ধান পাওয়া যায় 1870 সালে স্পেন দেশের আলতামিরায়। আলতামিরা গুহাচিত্র আবিষ্কার করেছিলেন ডন মার্সিলেনো এবং তার মেয়ে। প্রথমে অনেকেই একে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু পরে তার আশপাশে আরো অনেক এই ধরনের প্রাগৈতিহাসিক গুহা আবিষ্কার হয় এবং তারপর এটা স্বীকৃতি পায়। আমরা আলতামিরা গুহাচিত্রের কয়েকটা ছবি দেখে নিই। এটা একটা বাইসনের ছবি, এটাও বাইসনের ছবি। এই গুহাচিত্র কখন আঁকা হয়েছিল এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। গুহাচিত্র আঁকা হয়েছিল প্যালিওলিথিক যুগে। এই যুগের যে বিস্তৃতি কাল সেটা যদি আমরা একটু দেখি, দেখব যে 10,000 বছর পেছনে এবং তার থেকে আরো পেছনে 325 মিলিয়ন বছর পর্যন্ত এই প্যালিওলিথিক যুগ বিস্তৃত। এই সময়কালের মধ্যে কিন্তু মানুষেরও বিবর্তন ঘটেছিল। কিরকম? যেমন আদি মানব যারা ছিলেন, নিয়ান্ডারথাল, তাদের থেকে হোমোস্যাপিয়ান্স অর্থাৎ আজকের মানুষে পরিণত হয়েছিল। এবং এই সময়কালের মধ্যেই কিন্তু বিভিন্ন পর্যায়ে নানান বৈশিষ্ট্য নিয়ে গুহাচিত্রের আবির্ভাব ঘটেছিল। যেমন ধরুন, একটা কথা বলা যাবে যে গুহাচিত্রে পশুর যে ছবি এলো সেটা কিন্তু এই প্যালিওলিথিক যুগেরই একটু পরের দিকে, অর্থাৎ আপার প্যালিওলিথিক যুগে। আমরা প্যালিওলিথিক বা প্রস্তর যুগের চিত্রকলা কিরকম তার একটা নমুনা দেখি। এটা আমাদের ভারতবর্ষের কোঙ্কনের একটা গুহাচিত্র। এর নাম আমরা দিয়েছি, অবশ্যই পরবর্তীকালে সভ্যতার থেকে নামটা দেওয়া হয়েছে, মাস্টার অফ অ্যানিমালস। আমরা এই ছবি নিয়ে আরো বিস্তৃত আলোচনায় যাব। এখন এই গুহাচিত্র কারা এঁকেছিলেন? গুহাচিত্রকে প্রত্নতাত্ত্বিক ভাষায় কিন্তু আমরা যেভাবে গুহাচিত্র বলছি তা নয়, তা বলা হয় প্যালিওলিথিক আর্ট। আর প্যালিওলিথিক মানে আমরা সবাই জানি প্রস্তর যুগ। তার মানে এই ছবি এঁকেছিল প্রস্তর যুগের মানুষেরা, আর তারা ছিলেন ম্যাকডেলেনিয়ান মানুষ। এবং এই সব ছবি আঁকা হয়েছিল 9,000 থেকে 16,000 বছর আগে এবং পাহাড়ের গুহার গায়ে। আমরা একটু দেখে নিই ম্যাকডেলিয়ান মানুষদের একটা কাল্পনিক চিত্র, শিল্পীদের আঁকা, কিরকম তারা ছিল এবং কি তাদের জীবনযাত্রা ছিল তার একটা ছবি শিল্পীরা এঁকেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে সেই সময় আদিম অবস্থা মানুষের, মানুষ পশু শিকার করে এবং হাতে সেই অস্ত্র, সেই দৃশ্য অবশ্যই কাল্পনিক একটা দৃশ্য। এবার যেসব স্থানে গুহাচিত্রের সন্ধান পাওয়া গেছে সেগুলো যদি আমরা একটু দেখি, তাহলে দেখব যে বেশিরভাগ গুহাচিত্রের সন্ধান পাওয়া গেছে স্পেন এবং ফ্রান্সে, মানে যেগুলো গুরুত্বপূর্ণ গুহা। এর বাইরেও কিন্তু বেশ কিছু গুহার সন্ধান পাওয়া গেছে, যেমন পর্তুগালে পাওয়া গেছে, ইংল্যান্ডে পাওয়া গেছে, ইতালিতে পাওয়া গেছে, রোমানিয়ায় পাওয়া গেছে, জার্মানিতে পাওয়া গেছে, রাশিয়াতে, ইন্দোনেশিয়ায়। এবং এইরকম
যে ছবি সম্বলিত চিত্র সজ্জিত যে সমস্ত গুহা আবিষ্কৃত হয়েছে তার সংখ্যা কিন্তু কম নয়, প্রায় 400 গুহা আবিষ্কৃত হয়েছে। আলতামিরার যে ছবি দিয়ে আমরা শুরু করলাম, আলতামিরা গুহা চিত্রের বৈশিষ্ট্য কি এটা যদি আমরা একটু দেখি, তাহলে দেখবো যে আলতামিরা গুহাতে যা পাওয়া গেছে তা মূলত বা প্রধানত বাইসনের ছবি। এবং এই সমস্ত বাইসন যে আঁকা হয়েছিল, একটা কথা বলার দরকার আছে যে এখন আমরা দেখলাম যে পাহাড়ের গায়ে, অর্থাৎ পাথরের যে দেয়াল, সেই দেয়ালেই ছবি আঁকা হয়েছে। অবশ্যই সেই দেয়াল সুন্দর করে ঘষে মেজে সমান করে ছবি আঁকার কোনো সুযোগ ছিল না, তাই পাথরের যেমন যেমন দেয়াল পেয়েছে তার মধ্যেই গুহা মানবরা বা আদি মানবরা ছবি এঁকেছেন। এই আলতামিরার যে পাথরের চাই, অবশ্যই সেগুলো যেরকম উঁচু নিচু এবড়ো খেবড়ো সেগুলোকে ব্যবহার করেই ছবি আঁকা হয়েছে। কিন্তু গুহা মানবেরা পাথরের চাইগুলোকে ছবি আঁকার সময় এমন ভাবে ব্যবহার করেছেন, যেমন কোনো পাথরের চাইকে বাইসনের কাঁধের অংশে ফেলছেন যাতে কাঁধটাকে ওই রকম উঁচু বলে মনে হয়। ফলে যেটা হয়েছে, অনেক সময় দেখা যাবে যে আলতামিরার ছবিতে ওই একটা 3 ডাইমেনশনাল এফেক্ট তৈরি হয়ে গেছে পাথরের এই উঁচু নিচু ব্যাপারটার জন্য। আরেকটা কথা খুব খুব মানে মজার, সেটা হচ্ছে যে আলতামিরার এই যে গুহা ছবি আমরা দেখবো আরো ছবি পরে, সেটাকে কিন্তু প্যালিওলিথিক আর্টের সিস্টিন চ্যাপেল বলে অভিহিত করা হয়। মানে তার গুরুত্ব এবং তার গভীরতা এতটাই বেশি। আমরা আলতামিরার কয়েকটা গুহার চিত্র আরো দেখব। এটা সেই বাইসন, আমি প্রথমেই বলেছি যে আলতামিরায় মূলত পাওয়া গেছিল বাইসনের ছবি। এইটা হচ্ছে যে বাইসনের ছবিগুলোকে অসংখ্য ছবি একসঙ্গে এক জায়গায় আঁকা হয়েছে এবং সেই ছবিগুলো অসম্ভব সুন্দর ওই পাহাড়ের গুহার গায়ে আঁকা হলো, যে কারণে এই ছবিকে গুহাচিত্রের সিস্টিন চ্যাপেল বলে অভিহিত করা হয়। আলতামিরার মতন কি আর কোনো গুহা নেই? হ্যাঁ, আলতামিরার মতন আরো একটা গুহা ওই ফ্রান্সে পাওয়া গেছে। এটা যেমন স্পেনে পাওয়া গেছিল, এটা তেমনি ফ্রান্সে পাওয়া গেছে। সেটার নাম হচ্ছে লাস্কো। এবং অদ্ভুত ভাবে এই গুহাও কিন্তু আবিষ্কার হয়েছিল ওই রকম একটা অ্যাক্সিডেন্টালি, একটা দুর্ঘটনার মধ্যে দিয়ে। কিরকম? যে 1940 সালে ফ্রান্সের দোর্দোইনের লাস্কোতে 4টি ছেলে তাদের একটা কুকুর হারিয়ে গেছিল। তারা কুকুর খুঁজতে খুঁজতে ওই চিত্র গুহার মধ্যে ঢুকে যায় এবং পরে তারা ওই গুহা আবিষ্কার করে। এই লাস্কোর যে গুহা, এটা আবার আলতামিরার থেকে একটু প্রাচীন। সেই গুহার ছবি আঁকা হয়েছিল 15,000 বছর নাগাদ। এবং এই গুহাতে লাস্কোর এই গুহাতে 7টা চেম্বার আছে। কেমন একটা, যে 7টা চেম্বারের নামকরণও পরে করা হয়েছিল যেমন তার ছবি অনুযায়ী, যেমন the Great Hall of Bulls, Painted Gallery, the Lateral Passage, the Chamber of Engravings, the Main Gallery, the Chamber of Felines, the Chamber of the Dead Man। এরকম 7টা প্রকোষ্ঠ লাস্কোর গুহাতে পাওয়া গেছিল এবং সেইভাবেই তার নামকরণ করা হয়েছে। আমরা পরে এই সমস্ত জিনিস নিয়ে আরো বিস্তারিত আলোচনায় যাব। তার আগে আমরা একটু লাস্কোর ছবিগুলো দেখে নিই। এটা হচ্ছে লাস্কোর হল অফ বুলস। আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়ের দেয়ালের কিভাবে সমস্ত ছবিগুলো আঁকা হয়েছে, আদিমানবরা এঁকেছেন। আমরা বিস্তারিত আলোচনায় যাব এগুলো নিয়ে, এর করণ কৌশল, এর আঙ্গিক ইত্যাদি নিয়ে। কিন্তু এটা হচ্ছে লাস্কোর দেয়ালের গুহার ভেতরের ছবি। এটা লাস্কোর গুহার আরেকটি ছবি আমরা দেখতে পাচ্ছি। এটাও লাস্কোর গুহার যেমন হরিণ আঁকা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি লাস্কোর গুহার আরেকটি ছবি। লাস্কো এবং আলতামিরা এই দুটো খুব মেজর গুহা। এছাড়াও আরো অনেক গুহা কিন্তু আবিষ্কৃত হয়েছে, যেগুলো মেজর না হলেও তাতে কিন্তু প্যালিওলিথিক আর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত কাজ আবিষ্কৃত হয়েছে। যেমন আমরা সেগুলো যদি একটু দেখে নিই তাহলে দেখব যে দক্ষিণ ফ্রান্সে আবিষ্কৃত হয়েছে আরেকটা গুহা, সেটা হচ্ছে শোভে পদার্ক বলে একটা গুহা। এবং এরা আবিষ্কার করেছিলেন জমাবাড়ি শোভে, ক্রিস্টিও ইয়ের এবং এলিয়েত ব্রুনেল দেসাম, এই 3জন মিলে। এবং এটা খুব বেশি দিন আবিষ্কার হয়নি, 1994 সালে, মানে এই সেদিন বলা যায় আবিষ্কার হয়েছে। এবং এই যে গুহাটা শোভে পদার্ক, এটা একটা চিড়িয়াখানার মতো। এতে অনেক রকম পশুর ছবি আঁকা হয়েছে। লাস্কোর মতন এখানেও দেখা গেছে যে লাস্কোতে যেমন দেখা যায় যে একটা পশুর ছবি, তার উপর আরেকটা পশুর ছবি আঁকা হয়েছে। হ্যাঁ, এখানেও এই শোভে পদার্কেও ঠিক একই রকম ভাবে একটা পশুর উপর আর একটা পশুর ছবি আঁকা হয়েছে। আমরা পরে এগুলো নিয়ে আর একটু আলোচনায় যাব। এবং শোভে পদার্কের যে সবচেয়ে প্রাচীন যে ছবিটা পাওয়া গেছে, সেটা কার্বন ডেটিং করে পরীক্ষা করে দেখা গেছে সেটা প্রায় 30,000 খ্রিস্টপূর্বে আঁকা হয়েছে। এবং এই গুহাটির যে মুখ, সে মুখটা যেটা স্বাভাবিক মুখ ছিল গুহায় ঢোকার, সেটা কিন্তু এখন নেই, সেটা বন্ধ হয়ে গেছে। সম্ভবত কোনো একটা ধস টস নেমেছিল, সেই ধস থেকে। আমরা শোভে পদার্কের কিছু ছবি দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি শোভে পদার্কে
যে ছবিগুলো, এবং শোভে পদার্কে কিন্তু ভয়ঙ্কর সব প্রাণীদের ছবি আঁকা হয়েছে, যে প্রাণীগুলো তখন ছিল, এখন আর নেই তারা। এই শোভে পদার্কের ছবি দেখি, আরেকটা ছবি, এই যে সমস্ত আহ, ছবি আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আর্জেন্টিনাতে কুভাস ডে লাস ম্যানোস বলে একটা গুহা আবিষ্কার হয়েছে, সেটা আর্জেন্টিনার সান্তা ক্রুজের উত্তরাংশে রিও পেন্টোরাস গিরিখাতে। এবং এই দেয়ালটি, এই এই গুহাটির নাম হচ্ছে হাতের গুহা। কেমন, এর দেয়ালে অসংখ্য হাতের ছবি আঁকা আছে। 12 মানুষেরা 13,000 থেকে 95,000 বছরের মধ্যে এই ছবিগুলো এঁকেছিল। এবং এই গুহাটা কিন্তু বেশ বড় গুহা, মানে মুখটা হচ্ছে 78 ফুট গভীর, এর প্রবেশ মুখটা 48 ফুট চওড়া এবং 32 ফুট উঁচু। হাতের ছবিগুলো যে আঁকা হয়েছিল সেগুলো আমরা দেখব। এই ছবিগুলো সম্ভবত হাতে ছাপ দিয়ে কিংবা স্টেন্সিল পদ্ধতিতে তৈরি করা হয়েছে। আমরা যদি ছবিগুলো একটু দেখি তাহলে দেখবো খুব ইন্টারেস্টিং ছবিগুলো। এই যে গুহার দেয়ালের মধ্যে অসংখ্য হাতের ছবি, সম্ভবত স্টেন্সিল অথবা হাত ফেলে তার উপরে রং ছিটিয়ে তৈরি করা হয়েছে। অত আগের ছবি আঁকা হয়েছে, কিন্তু সেটা তো বোঝা খুব সম্ভব না কিভাবে আঁকা হয়েছে, কিন্তু এটা খুব অদ্ভুত। এরকম হাতের ছবি অন্য অনেক গুহাই দেখা যায়, আমাদের দেশেও আছে, কিন্তু এইখানে একটু বেশি মাত্রায় আর কি। শুধুমাত্র এই হাত দিয়েই এই আর্জেন্টিনার কুভাস ডে লাস ম্যানোস গুহাটি তৈরি, এবং যে কারণে এর নামই হয়েছে হাতের গুহা। আমরা দেখেছি অস্ট্রেলিয়াতে উবির গুহা, অস্ট্রেলিয়াতে অ্যালিগেটর নদীর ও পাশে উবির বলে একটা জায়গা, সেখানে এই গুহাটা আবিষ্কৃত হয়েছে। এবং এই গুহার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে অ্যাবরিজিনাল জনজাতি, যারা প্রাচীন জনজাতি, তাদের আঁকা ছবি এই গুহাতে আছে। আমরা পরে দেখেছি, জেনেছি যে অ্যাবরিজিনাল এই জনজাতি মানুষেরা এই গুহার যে কাছে অঞ্চল, সেখানে প্রায় 25,000 বছরের আগে থেকেই বসবাস করত। এবং এখানকার যে গুহা চিত্র, সেই গুহা চিত্রের একটু রকমটা আগের যে গুহা চিত্রগুলো আমরা দেখলাম তাদের থেকে আলাদা। এটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে এখানে একটা দেখা যাবে বারমুন্ডি বলে এক রকমের মাছ, এবং তার ঠিক পাশে একটা অশরীরী আঁকা আছে। এই অশরীরীকে আবার গুহা চিত্রের যে বৈশিষ্ট্য বা যে বিষয় আছে তাতে দুটো শব্দ আমরা দেখব, ড্রিম টাইম বা ড্রিমিং বলে উল্লেখ করা হয় অশরীরীকে। এবং এ নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো আর একটু বিস্তারিত, যে কেন এটা কি করতে বা কি বিষয় একটা বৈশিষ্ট্য। তার আগে আমরা একটু উবিরের অ্যালিগেট মানে অস্ট্রেলিয়ার যে অ্যাবরিজিনাল ছবি সেটা আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাবরিজিনাল গুহা চিত্র। আমরা দেখতে পাচ্ছি যে এই গুহা চিত্রটা কিন্তু আগে যে গুহা চিত্রগুলো দেখলাম পশু টশু ইত্যাদি, বিশেষ করে লাস্কো আলতামিরা কিংবা শোভে পদার্ক, তাদের থেকে একটু অন্যরকম এই গুহা চিত্রটা। কেমন, আমি আরেকটা দেখাই। এই যে এখানে দেখা যাচ্ছে একটা অশরীরী এবং তার পাশে একটা মাছ। এটা কিন্তু অস্ট্রেলিয়ার অ্যাবরিজিনাল গুহা চিত্রের একটা বৈশিষ্ট্য। এর সঙ্গে আরো কতগুলো গুহার কথা উল্লেখ করব। সেটা হচ্ছে তুক দদুবের গুহা। এটাও 1912 সালে আবিষ্কৃত হয়েছিল, মানে লাস্কোর অনেক আগে। কিন্তু এখানে হচ্ছে ছবির থেকেও বেশি, এখানে হচ্ছে মূর্তি, বাইসনের ক্লে মূর্তি, মাটি দিয়ে তৈরি বাইসনের কতগুলো মূর্তি এখানে আবিষ্কৃত হয়েছে। এটা ওই একই সময়কার গুহা, সেখানে এটা রয়েছে। আমরা তুগদদুরের গুহার একটা ছবি দেখছি, ওটা বাইসনের। মূলত তুগদদুরের গুহায় কিন্তু বাইসনের মূর্তি আছে, কিন্তু তাছাড়াও দেয়ালে কিছু ছবি আঁকা হয়েছে রেখাচিত্র দিয়ে ইত্যাদি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পশুর ছবি আছে, পশুর মুখ ইত্যাদি, কিছু সাংকেতিক চিহ্ন ইত্যাদি আছে। সেটা নিয়ে পরে আমরা বিস্তারিত আলোচনায় যাব। 1923 সালে মপেস্প গুহা আবিষ্কৃত হয়েছে। আর দুটোই হচ্ছে ফ্রেঞ্চ পিনরেজে আছে। 1909 সালে দোরদৈনের কাছে কাম্পডা গুহা আবিষ্কৃত হয়েছে, এবং আরেকটি হচ্ছে রোকো সোর্সিয়ের। এই তিনটে গুহার কিছু ছবি আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে মতেস্প গুহার মাথাহীন শুকরের মূর্তি, এখানে কিন্তু ছবির বদলে মূর্তি আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মতেস্প গুহার মূর্তি। এটা হচ্ছে দোরদৈনের কাবলা গুহা চিত্র, সেখানে কিন্তু পাহাড়ের দেয়ালে একটা ওই ভাস্কর্য আর কি, পাথর কেটে কেটে ওই আদিম অস্ত্র দিয়েই তারা এটা তৈরি করেছিল। ভিয়েনার রোক সোর্সিয়ের গুহা চিত্র ঠিক একই রকম, একটা ছাগলের মূর্তি আমরা দেখতে পাচ্ছি। এটা চিত্র আঁকা নয়, এটা পাথর কেটে তৈরি করা হয়েছে, ওদের আদিম অস্ত্র দিয়েই তৈরি করা হয়েছে, যে সমস্ত হাতিয়ার ওরা তখন তৈরি করেছিল তাই দিয়েই তৈরি করা হয়েছে। এরপরে আমরা দেখব উত্তর আফ্রিকায় আলজেরিয়ায় তাসিলি নাজের গুহা। এটা আগে যে গুহাগুলো আমরা দেখলাম তার থেকে একটু কম পুরনো। কেমন, আগের গুহাগুলো একটু বেশি পুরনো, অনেক আগের, এটা একটু কম পুরনো। এটা 6000 খ্রিস্টপূর্বাব্দের।
কিন্তু এই গুহা চিত্রের যে এই গুহার যে ছবি, তার মধ্যে কিছু ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য এবং উপাদান দেখা গেছে। এখানে নারী, শিশু, গবাদি পশুর ছবি পাওয়া গেছে। এই সমস্ত ছবিতে কিন্তু অদ্ভুত কিছু জিনিস আছে, যেমন আবহাওয়া পরিবর্তন, শিশুরা যে এই পশুরা যে সমস্ত এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এই মাইগ্রেশন করছে তার ছবি, মানুষের জীবনযাত্রার যে নানা রকম পরিবর্তন তার ছবি, এবং এই গুহা যে বর্ণবৈচিত্র্য সেটাও কিন্তু আগে যে গুহাগুলো আমরা দেখলাম তাদের থেকে একটু বেশি বা অন্য রকমের। আমরা একটু দেখে নিই তাসিলি নাজের গুহার একটু ছবি দেখে নিই। এই যে তাসিলি নাজের গুহার এই ছবি দেখলেই বোঝা যাচ্ছে যে এই গুহার ছবি কিন্তু আগে যে গুহার চিত্রগুলো আমরা দেখলাম তাদের থেকে একটু আলাদা রকমের। কেমন? তাহলে এগুলো তো গেল বাইরের। আমাদের ভারতে প্যালিওলিথিক আর্ট বা প্রস্তর যুগের কি কোনো ছবি হয়নি? হয়েছে। ভারতবর্ষে ঠিক ইউরোপে যেরকম শিল্প গুহা আমরা এতক্ষণ দেখলাম ওই রকম গুহা হয়তো পাওয়া যায়নি, কিন্তু ভারতবর্ষে যেটা পাওয়া গেছে বা পাওয়া যায় সেটা যে রক শেল্টার। আমরা জানি যে আদিম মানুষ যেখানে যেখানে আশ্রয় নিয়েছিল, শুধুমাত্র গুহা তো নয়, পাথরের খাঁজেও আশ্রয় নিয়েছিল। এই রক শেল্টারে কিন্তু সেখানেও তারা তাদের অ্যাক্টিভিটি করেছে, তারা ছবি এঁকেছে ইত্যাদি। সেরকম বেশ কিছু রক শেল্টার আমাদের ভারতবর্ষে যেগুলো পাওয়া গেছে তার মধ্যে উল্লেখযোগ্যগুলো আমি কয়েকটা উল্লেখ করছি। যেমন ভীমবেটকা মধ্যপ্রদেশের, কেরালার এডাকাল, কর্ণাটকের ইয়াদগিরি জেলার বালিচক্র, এগুলো হচ্ছে খুব উল্লেখযোগ্য। তাছাড়াও আরো অনেক পাওয়া গেছে, কিন্তু এগুলো খুব উল্লেখযোগ্য। আমরা কয়েকটা দেখে নেব এর কয়েকটা ছবি। মধ্যপ্রদেশের ভীমবেটকা রক শেল্টারে আমরা দেখতে পাই যে এই যে পশুর ছবি আঁকা হয়েছে। আমরা পরে আরো ছবি দেখবো এদের। কেরালার এডাকাল রক শেল্টারে আমরা দেখতে পাচ্ছি রক পাথর কেটে কেটে খোদাই করে রক কার্ভিং করা হয়েছে। এটা ঠিক চিত্র নয়, ছবি আঁকা হয়নি, এখানে খোদাই করে করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কর্ণাটকের বালিচক্র রক শেল্টার, সেখানে কিন্তু পাথরের যে দেয়াল গুহার গায়ে, গুহা ঠিক নয় রক শেল্টারের গায়ে, তাতে কিন্তু ছবি আঁকা হয়েছে। এগুলো কিন্তু আমাদের দেশের রক শেল্টারে যে সমস্ত ছবিগুলো পাওয়া গেছে সেটার ছবি আমরা দেখলাম রূপটা কিরকম। আচ্ছা, এই যে গুহাগুলো আমরা আগে দেখলাম বিশেষ করে লাস্কো এবং আলতামিরা, সেই গুহাগুলো কি এখনো কেউ ঢুকতে পারে? না, এই গুহাগুলো এখন আর ঢোকা যায় না, এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কেননা গুহা যত খোলা থাকবে তত মানুষজন ঢুকলে গুহার যে ছবি সেগুলো ক্ষতিগ্রস্ত হবে, সে কারণে এই গুহাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু ওরা যেটা করেছে ওদের দেশে সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে ওই গুহাগুলোর পাশে একটা গুহা বানিয়ে রেপ্লিকা তৈরি করা আছে, যাতে ওই গুহার ভেতরের যে ছবিগুলো দেখা যেত তার একটা রূপ দর্শক সাধারণ প্রত্যক্ষ করতে পারে, সেরকম একটা রেপ্লিকা তারা বানিয়ে রেখেছে। এই লাস্কোর এই যে আমরা দেখতে পাচ্ছি যে আলতামিরার যে গুহা পথটা সেটা বন্ধ করে রাখা হয় যাতে কেউ ঢুকতে না পারে। কিন্তু একটা মজার কথা হচ্ছে এই যে আসল যে গুহাগুলো বন্ধ করে রাখা হয়েছে তা তো আমাদের একটুখানি মানে যে আগ্রহে ক্ষুণ্ণ করবে। ফলে এছাড়া আমাদের কাছে একটা সৌভাগ্য হচ্ছে যে ওই আলতামিরা লাস্কোর আশেপাশে স্পেন এবং ফ্রান্সে আরো কিছু ছোট ছোট গুহা আছে যেগুলো কিন্তু প্যালিওলিথিক যুগেরই, সেই গুহাগুলো খোলা আছে। হ্যাঁ, সেগুলোর মধ্যে অনেকগুলো উল্লেখযোগ্য গুহাও আছে, হ্যাঁ, যেগুলো খোলা আছে। যেমন এল কাস্তিল্লো একটা গুহা, সেটাও খুবই ইন্টারেস্টিং। আমরা এল কাস্তিল্লোর যদি ছবি দেখি তাহলে বুঝতে পারবো এল কাস্তিল্লো গুহার ভেতরের ছবি এটা, সেটাও খুব ইন্টারেস্টিং এবং সেটাও ওই প্যালিওলিথিক যুগেই সেই আদিম মানুষেরই করা। এর আরো ছবি আমরা পরে দেখব, আমরা এর পরের আলোচনায় যাব। এই যে গুহা চিত্র আমরা এ যাবৎ যা দেখলাম, এই আলোচনায় আমরা যখন ঢুকবো তখন আমার কতগুলো জিনিস আমাদের একটু জেনে নিতে হবে। গুহা চিত্রের ক্ষেত্রে দুটো শব্দ একটু খুব গুরুত্বপূর্ণ, আমরা একটু জেনে নেব। সেটা একটা হচ্ছে পিক্টোগ্রাফ এবং একটা হচ্ছে পেট্রোগ্লিফ। পিক্টোগ্রাফ আমরা আজকে জানি, আমরা শহর বা অন্যান্য জায়গাতে আমরা যখনই যাই তখন দেখবো যে কিছু একটা ছবি দিয়ে কিছু একটা নির্দেশ দেয়া থাকে। যে কোথাও গাড়ি যাওয়া নির্দেশ হলে একটা তার ছবি দেয়া থাকে, কোথাও কোনো একটা কিছু বারণ করার জন্য একটা ছবি দেয়া থাকে, আমরা দেখে বুঝতে পারি কি নির্দেশ আছে। ঠিক পিক্টোগ্রাফ ওই রকমই একটা চিত্র সংকেত। কিন্তু পিক্টোগ্রাফ চিত্র সংকেত গুলো হচ্ছে কতগুলো ছবি দিয়ে সেটা তৈরি করা। যেহেতু গুহা চিত্রের তো কোনো ভাষা নেই, তখনকার মানুষের যে কমিউনিকেশন তা ওই গুহা চিত্রের মধ্যে দিয়েই সেটা গড়ে উঠেছিল। তাহলে পিক্টোগ্রাফ আজকের যুগের যে পিক্টোগ্রাফ তার সঙ্গে একটু তফাৎ হচ্ছে এই, আজকে যেমন কতগুলো সাংকেতিক চিহ্ন দেখা যায়, কিন্তু আদিম যুগে গুহা চিত্রের সময় কতগুলো ছবি দিয়ে সেটা ওরা তৈরি করার চেষ্টা করছে আদিম মানুষেরা। ফলে সহজ করে যদি বলা হয় তাহলে পিক্টোগ্রাফ এবং পেট্রোগ্লিফ যেটা সেটা হচ্ছে পাথরের
গায়ে খোদাই করে, পাহাড়ের যে পাথর তার গায়ে খোদাই করে নানা রকম শিল্প। তাহলে আঙ্গিক যদি আমরা বিচার করি, ফর্ম, তাহলে দেখবো পিক্টোগ্রাফ হচ্ছে ছবি অর্থাৎ আঁকা হয়েছে, আর পেট্রোগ্লিফ হচ্ছে যা খোদাই করে তৈরি করা হচ্ছে, যাকে আমরা এনগ্রেভিং বলতে পারি বা কার্ভিং বলতে পারি, এরকম। তাহলে পিক্টোগ্রাফ হচ্ছে গুহার গায়ের ছবি এবং পেট্রোগ্লিফ হচ্ছে গুহার গায়ের এনগ্রেভিং বা রক কার্ভিং যাকে আমরা বলি। অবশ্য এগুলো তো আর গুহা মানবেরা নাম দেয়নি, এগুলো আমরা পরবর্তীকালে সভ্যতার মানুষেরাই এরকম নামকরণ করেছি, যাতে আমরা এগুলো নিয়ে বুঝতে পারি এবং আরো আলোচনায় যেতে পারি। আমরা একটু পিক্টোগ্রাফ দেখে নিই। পিক্টোগ্রাফ হচ্ছে এটা বিম্বেটকার পিক্টোগ্রাফ, আমরা দেখতে পাচ্ছি ছবি, পাহাড়ের গায়ে নানা রকম ছবি আঁকা, সেগুলো হচ্ছে পিক্টোগ্রাফ। এর আরো ব্যাখ্যা আমরা যাবো আস্তে আস্তে। আমরা পিক্টোগ্রাফের আর একটা ছবি দেখি, এটা হচ্ছে বুলগেরিয়ার মাগুরা একটা গুহা, সেখানেকার পিক্টোগ্রাফ। আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের গায়ে ছবি আঁকা হয়েছে। আমরা যদি পেট্রোগ্লিফ দেখি তাহলে দেখবো যে পাহাড়ের গুহা এবং বা পাহাড়ের গা তাতে খোদাই করে বা কেটে যে এনগ্রেভিং করা সেটা করা হয়েছে। এটা অবশ্যই আমাদের ভারতবর্ষের কোঙ্কনে, এর নামও একটা আছে, মাস্টার অফ অ্যানিমালস। এটা একটা পেট্রোগ্লিফ, কারণ আমি বলেছি যে পেট্রোগ্লিফ হচ্ছে গুহার গা খোদাই করে তৈরি। এটা একটা পেট্রোগ্লিফ। এটা হচ্ছে কেরালার এডাকাল। এডাকাল কিন্তু ছবি আঁকা নেই, এডাকালের প্রায় সবটাই হচ্ছে পেট্রোগ্লিফ, অর্থাৎ গুহার গা খোদাই করে এইগুলো তৈরি করা হয়েছে। লাস্কোতেও কিন্তু পিক্টোগ্রাফ এবং পেট্রোগ্লিফ আছে, এবং অসংখ্য, প্রায় 600 পশুর ছবি আছে যেটা পিক্টোগ্রাফে, পেট্রোগ্লিফও আছে এরকম। এই সমস্ত যে পশু আছে তার মধ্যে হরিণ আছে, ষাঁড় আছে, বাইসন আছে, পাহাড়ি ছাগল আছে, কিন্তু অদ্ভুতভাবে লাস্কোতে মানুষের ছবি একটি মাত্র পাওয়া গেছে। আমরা পরে দেখবো সেটা। লাস্কোর পিক্টোগ্রাফ, এই যে আমরা দেখতে পাচ্ছি ছবি, হরিণের মাথা লাস্কোর গায়ে, গুহার গায়ে এটা আঁকা। এটাও হরিণের ছবি, লাস্কোর পিক্টোগ্রাফ। এটা লাস্কোর পেট্রোগ্লিফ, এটা একটা বাইসনের একটা কার্ভিং, ওই গুহার গায়ে তৈরি। লাস্কোর এটা পেট্রোগ্লিফ। এটাও লাস্কোর একটা পেট্রোগ্লিফ, ঘোড়ার মুখ, পাহাড় কেটে কেটে, মানে পাহাড়ের গা কেটে কেটে তৈরি। তাহলে পেট্রোগ্লিফ এবং পিক্টোগ্রাফ এই দুটো কিন্তু গুহাচিত্র আলোচনার ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। এবার গুহাচিত্রের এই যে আমরা দেখলাম, তার মাধ্যম এবং উপকরণগুলো কি, যা দিয়ে আদিম মানবরা ছবি এঁকেছিল। একটা জিনিস বুঝতে হবে যে এখন ছবি আঁকার জন্য নানা রকমের মাধ্যম আবিষ্কার হয়েছে, কালার কেমিস্ট তারা নানা রকমের রং আবিষ্কার করতে পেরেছেন, বা বহু আগে থেকেই সেটা শিল্পীরা তৈরি করেছে। কিন্তু আদিম পর্যায়ে তো এরকম রং টং ইত্যাদি ছিল না। যা পাওয়া যেত আশপাশে কাছে, যা সহজলভ্য ছিল প্রাকৃতিকভাবে, সেগুলো দিয়েই তারা ছবি এঁকেছে। এবং আমরা দেখেছি যে গুহার গায়ে সাধারণভাবে যে 4টে রং আমরা দেখি, সেই 4টে রং ব্যবহার করেই ছবি আঁকা হয়েছে। একটা হচ্ছে লাল, বাদামি, কালো এবং সাদা। এগুলো কিন্তু চারপাশের পরিবেশের মধ্যেই পাওয়া যেত, আদিম মানবরা সেগুলো দিয়েই ছবি আঁকতো। এবং লাল যে রঞ্জক, সেগুলো আয়রন অক্সাইড, হেমাটাইট, এগুলো আমরা জানি প্রকৃতিতে পাওয়া যায়, বা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, কেমন। আর চারকোল ব্যবহার হয়েছে কালো রঙের জন্য, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডও কালো রঙের জন্য, এগুলো পাওয়া যায় প্রকৃতিতে। সাদা রঙের জন্য চুন বা খড়িমাটি, এগুলো প্রকৃতিতে পাওয়া যায়। লাল রঙের জন্য কোথাও কোথাও পশুর রক্ত ব্যবহার করা হয়েছে বলে মনে করা হয়। আর এইসব লাগাবার জন্য যে তুলি, সেটা পশুর লোম দিয়ে বানানোর কিছু নিদর্শন পাওয়া গেছে। আর রঙের বাঁধনি হিসেবে সাধারণভাবে আমাদের থুতু টুতু দিয়ে গোলা হতো, ওরা গুলতো, অথবা প্রচুর চর্বিও কোথাও কোথাও ব্যবহার করা হয়েছে। একটা খুব মজা হচ্ছে যে এইসব ছবির পাশাপাশি আমরা কিছু ভাস্কর্যও দেখলাম। অবশ্য ভাস্কর্যগুলো পরবর্তীকালে যখন হাতিয়ার তৈরি হয়েছে তখন সেই সময় করা হয়েছে ঠিকই, কিন্তু নরম যে দেয়ালগুলো ছিল সেখানে আঙুল দিয়েও কিছু ভাস্কর্য করা হয়েছে, কেমন। আর শক্ত দেয়ালগুলোতে অবশ্যই, তখন তো হাতিয়ার মানে পাথরের হাতিয়ার, সেগুলো দিয়েই তৈরি। অবশ্য এই নিয়ে নানা রকমের মত পার্থক্য আছে, কিভাবে এগুলো করা হয়েছে, কি বা হাতিয়ার ব্যবহার করা হয়েছে, সেসব আছে। কিন্তু মূলত হচ্ছে 4টে রং যা প্রকৃতিতে পাওয়া যেত, ওই 4টে রঙই খুব বেশি, অর্থাৎ লাল, বাদামি, কালো এবং সাদা। এবং ওই হাতে আঙুল দিয়ে বা পাথরের অস্ত্র দিয়ে কিছু দেয়াল কেটে কেটে গুহার এই সমস্ত ছবি তৈরি করা হয়েছে। আমরা একটু দেখে নিচ্ছি। এই যে গুহার 4টে রঙের কথা বললাম, সাদা রং দেখতে পাচ্ছি, লাল রং দেখতে পাচ্ছি, কালো এবং বাদামি, এগুলোই হচ্ছে মূলত গুহাচিত্রের রং সর্বত্রই প্রায়। এটা আমরা আগে যে গুহাচিত্রগুলো দেখলাম সেখানেও এই রংগুলোই ছিল। এবার গুহাচিত্রের যে সাবজেক্ট, সে সাবজেক্টগুলো কি রকম। গুহাচিত্রে প্রধানত আমরা দেখেছি
নানা রকমের পশু, মানুষ, মানুষের দেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের ছবি আছে, পাখি মাছের ছবি খুব কম, প্রায় দেখা যায় না। কিন্তু সব যুগেই, অর্থাৎ গুহা চিত্রের যে বিস্তৃতি আমরা বলেছি, প্যালিওলিথিক যুগের যে বিস্তৃতি, অসংখ্য মানে বহু বছর, লক্ষ লক্ষ বছর, সেখানে আমরা দেখেছি যে জ্যামিতিক চিহ্ন কিন্তু সব যুগেই আছে, সমস্ত ছবিতেই জ্যামিতিক চিহ্ন আছে। এখন তখন তো জ্যামিতি আবিষ্কার হয়নি, কিন্তু কতগুলো চিহ্ন আছে। এবং সেই আকৃতির যে যে চিহ্নর যে আকৃতি, আকার আকৃতিগুলো, সেগুলো সাধারণভাবে পণ্ডিতরা বলেন যে গুহার অবস্থান যেখানটায় এবং সেই সময়ের যে বৈশিষ্ট্য, তার সঙ্গে একটা সম্পর্ক আছে। আর গুহাচিত্রে পশুর যে ছবি আঁকা হয়, আমরা জানি যে পশুর চিত্র আপার প্যালিওলিথিক যুগে শুরু হলো আঁকা গুহাচিত্রে, এবং গুহাচিত্রে পশুর যে ছবি আঁকা শুরু হলো, যেমন ধরুন ফ্রান্সের সোবে পদার্কে যে পশুর ছবি আঁকা হয়েছে, সেগুলো কিন্তু ভীষণ ভয়ঙ্কর পশু ছিল, যে এখন সেগুলো বেঁচে নেই। যেমন সিংহ, ম্যামথ হাতি, লোমওয়ালা গন্ডার, বাইসন, পাহাড়ি ষাঁড়, বুনো হরিণ, এই সমস্ত। তখন কিন্তু সেগুলো ছিল, যখন ওই ছবি আঁকা হচ্ছে তখন এই পশুগুলো ছিল তখন। আচ্ছা, গুহাচিত্রকে আজকে আমরা যে আলোচনা করি, তাতে গুরুত্ব কেন দিই? এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে যে গুহাচিত্র হলো আদিম মানুষের যে কর্মকাণ্ড, নানান বিশ্বাস, তার একটা এক্সপ্রেশন। সুতরাং গুহাচিত্র সেই কারণে, কারণ তখন তো ভাষা তৈরি হয়নি, তখন কোনো নথি বা রেকর্ড কিছু একটা লিখে গেছে, আজকে আমরা সেটা পড়ে দেখতে পারি, এরকম কিছু তৈরি হয়নি। ফলে গুহাচিত্রের গুরুত্বের কারণটা হচ্ছে যে ওই কাজগুলোই ছিল আদিম মানুষের একমাত্র অভিব্যক্তি, যা থেকে আমরা সেই সময়টা বুঝতে পারি বা ধরার চেষ্টা করতে পারি। অন্যদিকে আরেকটা কথা বলা যাবে যে গুহাচিত্রের মধ্যে আদিম মানুষের যে সংস্কৃতি, তার প্রকাশ ঘটেছে। কেমন? এগুলোর মধ্যে তাদের সাংকেতিক ভাষা, ভাবনা, চিন্তা, বিশ্বাস, এগুলোকে নানান প্রতীকের সাহায্যে তারা প্রকাশ করতে পেরেছে। এবং এই যে অসাধারণ ক্ষমতা, তার প্রমাণ কিন্তু এই গুহাচিত্রগুলো। এখন আর্ট বা শিল্প, আমরা জানি যে অন্যান্য যে প্রাণীকুল রয়েছে মানুষ বাদ দিয়ে, তাদের ক্ষেত্রে মানুষের যে, তাদের সঙ্গে মানুষের যে তফাৎ, সেক্ষেত্রে কিন্তু এই আর্টের একটা বড় ভূমিকা আছে। অর্থাৎ তারা ওই প্রাণীগুলোকেও আর্ট করে না, শিল্প করে না, একমাত্র মানুষই করে। কেমন? এইটা অন্য প্রাণী কি, তাদের শুধু বেঁচে থাকার জন্য খাদ্য সংগ্রহ করে খায়, ব্যাস এরকম। কিন্তু মানুষ বেঁচে থাকার বাইরেও তাদের অনেক কাজকর্ম আছে, যেগুলো তাদের মনের জন্য তারা করে, তাদের ভাবনা চিন্তাকে পুষ্ট করার জন্য তারা করে। ফলে এইরকম একটা বৈশিষ্ট্য কিন্তু মানুষকে বৈশিষ্ট্যগতভাবে মানুষ হয়ে যারা অন্য পশুদের মধ্যে নেই। ফলে গুহাচিত্রের গুরুত্বর কারণটা কিন্তু এক্ষেত্রে একটা ভীষণই বৈশিষ্ট্যমূলক ব্যাপার। গুহাচিত্র আমরা দেখি যে মানুষের বিশ্বাস, আমরা একটা গুহাচিত্র এখানে দেখছি, একটা অদ্ভুত গুহাচিত্র, একটা মানুষ কিভাবে আছে, তার হাতে একটা গোল একটা নকশা মতন আছে, দাঁড়িয়ে আছে, কিন্তু এর তো অন্য কোনো ব্যাখ্যা নেই, কি ছিল না ছিল, কি বৃত্তান্ত, এগুলো বোঝার কোনো উপায় নেই। এখনো পর্যন্ত আজকের সমাজও সেগুলো বের করতে পারেনি। কেমন? কিন্তু এইগুলোর মধ্যে নিশ্চিতভাবেই তাদের কোনো একটা বিশ্বাস যে কাজ করছে, এটা কিন্তু খুবই সহজেই বলা যায়। এবার গুহাচিত্র নিয়ে যদি কোনো প্রশ্ন আসে আমাদের মনের মধ্যে, তাহলে আমরা দেখব যে আমাদের মনে কতগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাথমিকভাবে আসবে। যে গুহাগুলো আমরা দেখছি, যেগুলোতে ছবি আছে, সেগুলো ভীষণ অন্ধকারপূর্ণ, কারণ তখন তো আলোর কোনো ব্যাপার ছিল না, বিজলি বাতিও ছিল বা না, গ্যাসের আলোও ছিল না, গুহার ভেতরে আলো ঢোকার কোনো জায়গা ছিল না, ভীষণ অন্ধকার গুহা। এবং গুহাগুলো যে, এখন তো গুহাগুলোতে যাতায়াতের জন্য ব্যবস্থা করা হয়েছে, সভ্যতার মানুষ যেটা করেছেন নানা রকম বিজ্ঞান প্রযুক্তির সাহায্যে, সে সময় কিন্তু গুহার ভেতরে প্রবেশ করাও খুব কঠিন ছিল, মানে সহজে ঢোকা যেত না। কিন্তু এ সত্ত্বেও গুহার ভেতরে যে ছবি আঁকা হয়েছিল, তার যে শৈল্পিক দক্ষতা, তার যে স্কিল, সেটা কিন্তু ব্যাপক। হ্যাঁ, তাহলে প্রশ্ন হচ্ছে যে ওই রকম একটা অবস্থায় ওই রকম ছবি কি করে আঁকা হলো গুহার ভেতরে? এটা একটা স্বাভাবিক প্রশ্ন মনের মধ্যে জাগে। কিন্তু তার থেকেও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মনের মধ্যে আসবে, সেটা হচ্ছে যে আদি মানব যারা গুহাচিত্র আঁকছেন, সেই মানবরা কিন্তু ছিল খাদ্য সংগ্রাহক। তারা খাদ্য, তখন তো আর চাষাবাদ বা এসব হতো না, তাকে খাদ্য সংগ্রহ করতে হতো, সে পশু মেরেই হোক বা গাছের ফল পেরেই হোক। তাহলে তাদের জীবনের বড় সময়টা চলে যেত খাদ্য সংগ্রহ করার ক্ষেত্রে। তাহলে মানুষ খাদ্য সংগ্রহ না করে কি করে এই গুহা চিত্রের পেছনে সময় দিল, এটা কিন্তু একটা বড় প্রশ্ন আমাদের মনে জাগে। কেমন? আমরা দেখে নিচ্ছি যে গুহার ভেতরে কিরকম ছিল। এটা এই আলো যেগুলো আছে, সেটা কিন্তু এখন আলো জ্বালা হয়েছে, কিন্তু গুহার মধ্যে এই আলোও নেই, কার্যত গুহার ভেতরে একবারে ঘুটঘুটে অন্ধকার। কেমন? এইরকম একটা গুহার, অন্ধকার গুহার মধ্যে কিন্তু
মানুষেরা ছবি এঁকেছেন, আদিম মানুষরা ছবি এঁকেছেন। এবার এই যে গুহাচিত্রের, কেন গুহাচিত্র, এর জন্য নানা রকমের ব্যাখ্যা, কারণ পণ্ডিতরা আলোচনা করেছেন। যে যে কারণগুলোকে তারা বলার চেষ্টা করেছেন, আমরা যদি সেগুলোকে দেখে নিই যে তারা কতগুলো কারণ, কি কি কারণকে তারা বলার চেষ্টা করেছেন যে গুহাচিত্রের পেছনের কার্যকারণ হিসেবে, তাহলে দেখব। এবং তারা কিছু প্রশ্নও করেছেন। যেমন একদল বলছেন যে গুহাকে অলঙ্করণ, এটা সাজাবার জন্য করা হয়েছে। কেউ বলছেন গোষ্ঠী বা জাতিকে তুলে ধরার জন্য এই গুহাচিত্র আঁকা হয়েছে। কেউ বলছেন দখলদারি, অর্থাৎ আমি আমি এই অঞ্চলটা আমার, আমি আমি মালিক, এরকম একটা জিনিস প্রকাশ করার জন্য তারা গুহাচিত্র আঁকছেন। বা আমি আলাদা কিছু, ভিন্নতার প্রতীক আমার এই সমস্তটা, সেটাকে প্রকাশ করার জন্য গুহাচিত্র বলে একদল বিশেষজ্ঞ তারা বলছেন। কেউ বলছেন ধর্মীয় বা আধ্যাত্মিক অভিপ্রায়ে পশুদের উপর যে আমাদের নির্ভরতা আছে, সেই নির্ভরতা বোঝাবার জন্য আমি ছবি আঁকছি, তারা ছবি এঁকেছেন। বা ধরুন টিকে থাকার জন্য, আমাকে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে গেলে আমায় পশু শিকার করতে হবে খাওয়ার জন্য, কারণ পশুর মাংস তখন মানুষকে খেতে হতো, সেই জন্য পশু শিকার করার জন্য মানুষের শক্তি দরকার, কারণ পশুও ভয়ঙ্কর। মানুষ পশুর সঙ্গে তো সবসময় পেরে উঠবে না, মানুষ তার বুদ্ধি এবং মানুষের যে মানুষের মেধা, তাই দিয়ে পশুর উপরে নিশ্চয়ই তার দখলদারি কায়েম করেছে। কিন্তু এইটা করার জন্য অনেক মানুষকে প্রাণও দিতে হয়েছে তখন আদি মানবদের। ফলে এই টিকে থাকার জন্য তাদের শক্তি অর্জন করতে হতো। অর্থাৎ আমি পশু শিকার করতে যাব সংঘবদ্ধভাবে, তার আগে আমরা একটা মহলা দিয়ে নিলাম, একটা ম্যাজিক দেখালাম, যাতে আমি আমার এই পশু শিকার করার জন্য যে শক্তি, মানসিক শক্তি এবং এই সমস্ত শক্তি আমি অর্জন করতে পারি, সেইটারই একটা রূপ হচ্ছে এই গুহাচিত্র। কেউ বা বলেছেন যে সৌভাগ্য অর্জন করার জন্য, অর্থাৎ আমি আমার জিতবো, আমার আমার ভাগ্য ফিরবে ইত্যাদি কারণে এটা কেউ কেউ বলেছেন। কেউ বা বলেছেন যে পশুদের সঙ্গে আধ্যাত্মিক যোগাযোগের জন্য একটা ওঝাবৃত্তির থেকে এই ছবি আঁকা হয়েছে। এরকম নানান ধরনের ব্যাখ্যা বিশেষজ্ঞ পণ্ডিত যারা এই নিয়ে তারা দিয়েছেন গুহাচিত্র সম্পর্কে। কেউ বা বলেছেন যে মানুষ যে শিকারী সেটা বোঝাবার জন্য গুহাচিত্র আঁকা হয়েছে। আমরা লাস্কোতে একটা যে ছবি পাই মানুষের, একজন আহত মানুষ, সেটা বোধহয় সেই কারণেই করা হয়েছে, তারা এরকম ভাবে ব্যাখ্যা দিচ্ছেন। আরেকদল বিশেষজ্ঞ মনে করছেন যে গুহাচিত্রের মধ্যে প্রতীকী এবং ধর্মীয় দুটোই আছে। একদল বলছেন প্রতীকীও আছে বা ধর্মীয় আছে, যদিও তখন কি ধর্ম ছিল বা কি না ছিল এ নিয়ে তেমন কোনো কিছু পাওয়া যায় না, কিন্তু তারা মনে করছেন এটা। অন্য একদল বিশেষজ্ঞ বলছেন যে এই সমস্ত চিত্র হলো সেই শীতল যুগের নানান বিষয়, যা আচার, ম্যাজিক ইত্যাদি, যার সঙ্গে যুক্ত যারা সেই শিকারী, তাদের মনের যে উদ্বেগ, তার সঙ্গে যে সম্পর্ক, সেগুলো তারা প্রকাশ করছেন এই গুহাচিত্রের মধ্যে দিয়ে। কারণ সে যুগের শিকারীদের বা মানুষকে খাদ্যের জন্য পশুদের উপর নির্ভর করতেই হতো, এরকম কারণে তারা এই গুহাচিত্র আঁকছেন। কেউ কেউ আবার প্রশ্ন করেছেন যে এই চিত্রগুলো দিয়ে বোধহয় যারা তরুণ শিকারী তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, শেখানো হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সে কারণেই এগুলো আঁকা হয়েছে। এরকম কেউ প্রশ্ন করাচ্ছে যে গুহাচিত্র কি আদিম কোনো ধর্ম বিশ্বাস ছিল, তার কি নিদর্শন? এখন তখন কি ধর্ম ছিল তো জানা যায় না, কিছু এরকম কোনো নিদর্শন আমাদের কাছে নেই যে এই ধর্ম তখন ছিল, কিন্তু তারা মনে করছেন যে ওই গুহাচিত্রের মধ্যে আদিম ধর্ম বিশ্বাসের কোনো নিদর্শন, সেইটা প্রতিষ্ঠা দিতেই তারা গুহাচিত্র এঁকেছেন। এবার আমরা দেখি এই যে গুহাচিত্র সংক্রান্ত এই ব্যাখ্যাগুলো পণ্ডিতরা দিয়েছেন, তার সঙ্গে সম্পর্কিত বা যুক্ত কয়েকটা পশু যদি গুহাচিত্র আমরা দেখি, যেমন এটার মধ্যে, এই ছবিটার মধ্যে আমরা দেখতেই পাচ্ছি যে পশু শিকার সংক্রান্ত, যে মানুষ পশু শিকার করছেন এরকম একটা ছবি এর মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে, আদিম মানুষরা ফুটিয়ে তুলেছেন। বা এটা একটা আধিপত্য বিস্তার, এটা আমাদের দেশে ভীমবেটকার একটা রক আর্ট, এর মধ্যে একটা আধিপত্য বজায় রাখার মতন একটা কতগুলো প্রতীকী ছবি তারা হাজির করার চেষ্টা করেছেন। আমরা দেখতে পাবো যে লাস্কোর যে ডেডম্যান, একটাই মাত্র লাস্কোতে মানুষের ছবি পাওয়া গেছিল, এখানে সেটা আছে, একটা মানুষ শুয়ে পড়ে আছে, পাশে একটা বাইসন, এরকম নানান জাতীয় ছবি আমরা দেখতে পাই। এখন এই যে গুহাচিত্রে মানুষ, জন্তু, জানোয়ার, পশু, এইসব যা দেখলাম, এটার সঙ্গে আরো কতগুলো জিনিস আমি একটু আগে উল্লেখ করেছি। আমরা দেখেছি গুহাচিত্রে প্রায় সব যুগেতেই নানা রকমের প্রতীক এবং সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়েছে। প্রতীকগুলো কোথাও কোথাও জ্যামিতিক আকার আকৃতি নিয়ে এসছে, সাংকেতিক চিহ্নগুলো নানা রকমের আকার আকৃতি নিয়ে এসেছে। এই সমস্ত সাংকেতিক চিহ্ন যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোকে 3-4টে শব্দ দিয়ে চিহ্নিত করা হয়, যেমন টেকটিফর্ম, ক্ল্যাভিফর্ম, ব্লেজেন্স, এইসব।
টেকটিফর্ম আর কিছুই না, টেকটিফর্ম হচ্ছে একটা রুপটপ, একটা ছাদের মতন। আমরা যদি কচ্ছপের দিকে তাকাই তাহলে কচ্ছপের যে খোলাটা সেটা দেখবো যে উপরটা উঁচু, দুদিকে নেমে গেছে এরকম। ক্ল্যাভিফর্ম ওইরকমই একটি ব্যাপার, সেটা খানিকটা একটা স্পেডের মতন। সাধারণত ক্ল্যাভিফর্ম ব্যাপারটা একটু ফিমেল প্যাটার্নের সঙ্গে যুক্ত, একটুখানি স্পেড যেমন হয় সেরকম। সেটা এরকম নানা রকমের চিহ্ন দিয়ে এগুলো বোঝাবার চেষ্টা করা হচ্ছে গুহাচিত্রের কতগুলো আকার আকৃতিকে। এখন এগুলোর ব্যাখ্যা ওইভাবে নেই কিছু, কিন্তু এগুলো পরবর্তীকালের সভ্যতা বুঝবার জন্য এগুলো দিয়েছে। কেমন, যেটা বলা হয় সেটা হচ্ছে এই সমস্ত চিহ্নগুলো গুহা মানবরা ব্যবহার করেছে কতগুলো বার্তা পাঠানোর লক্ষ্যে। এখন এরকম বিশেষ যে মতবাদ যারা দিয়েছেন তাদের মধ্যে কিছু মানুষ আছেন যারা আবার এর থেকে এগিয়ে গিয়ে আরো অনেক কথা বলেছেন, যেমন লেরয় গোরান এবং তার অনুগামী যারা, তারা মনে করেন যে কেভ আর্টের সঙ্গে শিকার বা ম্যাজিক এসবের কোনো সম্পর্ক নেই। এটা সিম্পল কতগুলো কি ব্যাপার না, নারী পুরুষের পরিপূরক সম্পর্কের সূত্রের উপর ভিত্তি করে করা। এবং এই যে ঘরানার যারা অনুগামী, এই ব্যাখ্যার যারা অনুগামী, তারা মনে করেন যে গুহাচিত্রদের পশুদের একেবারে সরাসরি দুটো ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে নারী এবং একটা হচ্ছে পুরুষ, এক ভাগ নারী এক ভাগ পুরুষ, আধা আধি। আর বাকি যে চিহ্নগুলো, যে চিহ্নগুলোর কথা বললাম আমি, যে সাংকেতিক চিহ্ন কিংবা জ্যামিতিক চিহ্ন, এগুলো হচ্ছে নারী পুরুষের লিঙ্গের প্রতীকী রূপ হিসেবেই ওখানে এসেছে। এইরকম একটা ব্যাখ্যা তারা দেওয়ার চেষ্টা করছেন গুহাচিত্রের ক্ষেত্রে। এবার এই যে গুহাচিত্রের সাংকেতিক রূপ যেগুলো দেখা যায়, আমরা দেখছি এটা হচ্ছে ক্ল্যাভিফর্ম। দেখলে বুঝবো যে একটা স্পেড মতন, দেখলে দেখলে বলছে যে ডান দিকের একটু গোলাকার একটা ব্যাপার হয়ে এসছে। এবং বলা হচ্ছে যে এটার সঙ্গে একটা যাকে বলা হয় ফেমিনিন জেন্ডারের একটা সম্পর্ক আছে, এরকম কেউ কেউ বলার চেষ্টা করেছেন। এই যে গুহাচিত্রের টেকটিফর্ম যেটা বলা হচ্ছে, এই যে উপর দিকে আমরা দেখতে পাচ্ছি একটা ছাদের মতন একটা ব্যাখ্যা এটা দেয়া হচ্ছে, যে ছাদ যেন একটা ঘর বা কিছু, কিন্তু এর তো কোনো সেই অর্থে কোনো প্রমাণ নেই, কারণ তখন কি ছিল না ছিল সেরকম কোনো নমুনা দৃষ্টান্ত পাওয়া যায় না। এগুলো পরবর্তীকালে বিশিষ্ট পণ্ডিতদের তারা এগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এইভাবে। এবার এছাড়াও গুহাচিত্রের আরো কিছু ব্যাখ্যা আমরা আধুনিককালে পাই। সেটা কি? সেটা হচ্ছে যে কেউ কেউ বলেছেন যে গুহাচিত্র আসলে একটা অন্তর্দৃষ্টি বা স্বপ্ন অথবা হ্যালুসিনেশনের অভিব্যক্তি, মানে মনের মধ্যে একটা ঘোর চলে এসছে এরকম কিছু, বা কিছু একটা ভাবছে, সেই সমস্ত ভাবনার একটা অভিব্যক্তি আচ্ছন্ন অবস্থায়, অর্থাৎ চেতনার পরিবর্তিত অবস্থায় যা দেখা যাচ্ছে। একটা মানুষ একরকম ছিল, তার চেতনাটা পরিবর্তিত হয়ে গেছে, সেই অবস্থায় সে যা যা দেখতে পাচ্ছে, তার ভেতরে যা ধরা পড়ছে তার একটা অভিব্যক্তি। সে হয়তো আসল যে চিন্তা ভাবনা তার থেকে একটু অন্যরকম একটা অবস্থায় সে চলে গেছে। আর পশুরা আরেকটা বক্তব্য হচ্ছে এরকম, যে পশু যাদের দেখা যাচ্ছে তারা আসলে পরিচালক আত্মা। হ্যাঁ, তারা সবকিছুকে পরিচালনা করে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার যে স্যামন বা বুশমান শিকারী সম্প্রদায়, তারা এরকম মনে করতো যে পশুরাই হচ্ছে আসলে পরিচালক আত্মা, তারা আমাদের মানুষকে পরিচালনা করে। এশিয়ার উত্তর ভাগ বা উত্তর আমেরিকায় স্যামেনিক জাতির এরকম একটা বিশ্বাস ছিল, এবং তারা একটা অদ্ভুত আচার করত। সেটা হচ্ছে যে কোনো একটা অনুষ্ঠানে একটা গভীর গুহায় একজন কাউকে ঢুকতো, নারী বা পুরুষ হোক, তাকে স্যামন বলতো ওরা, স্যামনিক যারা, যাদের তারা আচ্ছন্ন অবস্থায় গিয়ে ঢুকে তার আত্মাকে অন্য একটা অশরীরী শক্তির সঙ্গে গিয়ে যুক্ত করতো। এটা তাদের একটা কালচার ছিল এটা। কেমন, এবং সেই যে আত্মা, সে তাদের মধ্য দিয়ে স্যামনদের মঙ্গল সাধনের চেষ্টা করবে এইভাবে। এবং এই যারা ব্যাখ্যা দিয়েছে এই সমস্ত, তাদের মতে এই রকম একটা কিছু ছিল বলেই ছবি এবং এনগেমিং গুলো গুহার অত ভেতরে অন্ধকার ঘরে করা হয়েছে। অর্থাৎ এই যে একটা অদ্ভুত আচরণ সংস্কৃতি স্যামন জাতির, যে আমি একটা আচ্ছন্ন অবস্থায় গিয়ে আমার আত্মাকে অন্য একটা জগতে পাঠিয়ে একটা অশরীরী শক্তির সঙ্গে যুক্ত করবো, এবং তার মধ্যে দিয়ে ওই আত্মার সঙ্গে যোগাযোগ হলে তার মধ্যে দিয়ে বাকিদের অর্থাৎ স্যামনদের একটা মঙ্গল সাধন হবে। এই যে অদ্ভুত ব্যাপার, এবং এটা করার জন্য তারা খুব প্রকাশ্য দিবালোকে এটা করতেন না। এইটা না করার কারণেই তাদের ছবিগুলো ওইরকম একটা গুহার অন্ধকার ঘরের মধ্যে গিয়ে যেখানে বসে এটা করা সম্ভব সেখানে তারা করতেন। এইটা একটা ব্যাখ্যা আধুনিক। এই যে স্যামনিক ম্যাজিকের একটা ছবি গুহাচিত্রে পাওয়া যায়, কেমন, এগুলো থেকেই পরবর্তীকালে এই ধারণার আবিষ্কার করা হয়েছে বা এই ধারণায় উপনীত হয়েছে। কেমন, আচ্ছা, এখন গুহাচিত্র আমরা বলছি, চিত্র সম্পর্কে তো আমাদের একটা ধারণা আছেই এখন যারা আমরা উন্নত সভ্যতার মানুষ। কেমন, তাহলে আর্ট বলি আমরা, গুহাচিত্র কি কি আর্ট বলবো? এটা একটা ব্যাপার। এই প্রসঙ্গে একটুখানি বলা দরকার
যে আজকে আমরা যাকে আর্ট বলি, সেই সময় তো আর্ট শব্দের কোনো ব্যাপার ছিল না, এমনকি আর্ট শব্দটা পঞ্চদশ শতকের আগে সৃষ্টিই হয়, কেমন, এই আর্ট শব্দটা কোটান কোট। সুতরাং প্যালিওলিথিক যুগের মানুষটা গুহা শিল্পকে শিল্প হিসেবে করেছিল, জানতো কিনা সেটা বলার কোনো সুযোগ নেই, কেমন। আর পঞ্চদশ শতক থেকে যে শব্দটা ব্যবহার হয় আর্ট শব্দটা, কেমন, তাহলে তার আগে যা ছিল অর্থাৎ ইজিপশিয়ান, গ্রিক, রোমান শিল্পকলার জন্য কিন্তু আর্ট শব্দ প্রযোজ্য ছিল না, কেমন। কারণ আছে আমরা জানি যে আর্ট শব্দটা হচ্ছে একটা মধ্যযুগীয় ইংরেজি শব্দ, বা যা ল্যাটিন আর্টস থেকে এসেছে। ফলে এই আর্টের একটা অর্থ হচ্ছে যে দক্ষতা বা প্রকৌশল। হ্যাঁ, যদিও আর্ট দক্ষতা বা প্রকৌশল বললে সবটা বোঝানো হয় না, কারণ দক্ষতা থাকলেই সেটা আর্ট হবে কি না এ নিয়ে যথেষ্ট বিতর্ক এখন আছে। হ্যাঁ, অবশ্য আধুনিক কালে আর্ট আর্ট হিসেবে যাকে বলা হয়, হ্যাঁ, অন্তত 1600 সালের আগে সেসব ছিল না। সুতরাং এই গুহা চিত্রকে আর্ট বা শিল্প বলা যাবে কি যাবে না, এটা একটা একাডেমিক চর্চা হতে পারে, কিন্তু গুহা মানবরা নিশ্চয়ই সেসব ভেবে তারা এই ছবি আঁকেনি। আমরা এই যে আর্ট শব্দের সঙ্গে এখন যারা আমরা যুক্ত, এখন যারা আমরা দেখি, আমাদের যাদের অভিজ্ঞতা আছে আর্টের যে ব্যাকরণ, আর্টের যে গঠন, হ্যাঁ, ইত্যাদি, সেটা যদি আমরা দেখি, প্রাচীন যে প্রাগৈতিহাসিক গুহাচিত্রের গায়ে যে সমস্ত ছবি, গায়ে যে সমস্ত ছবি রয়েছে তার সঙ্গে মিলিয়ে যদি আমি দেখি, তাহলে দেখব যে সেই ছবির সঙ্গে আজকের ছবি মানে ব্যাকরণ প্রয়োগে কোনো তফাৎ করা যাবে না। সেই ছবিতে যেন সমস্ত জিনিসগুলো পুরো মাত্রায় উপস্থিত। এটা একটা স্পেনের কাস্তিল্য গুহার একটা ছবি দেখা যাচ্ছে, একটা যদি এটাকে একটা ক্যানভাসও ধরা হয় তাহলে দেখা যাবে একটা অদ্ভুত একটা ডার্ক একটা অংশ আলো ছায়ার জন্য তৈরি হয়েছে, তার মাঝখানে একটা হরিণের ছবি। সামগ্রিকভাবে এই ছবিটার যে রেখা ইত্যাদি যা যেভাবে করা হয়েছে এবং তার যা উপস্থিতি, যার যা উপস্থাপন, যা আমাদের চোখের সামনে ধরা পড়ছে, তার সঙ্গে আধুনিক চিত্রের কোনো কোনো তফাৎ বা কোনো কোনো গুণমানে কোনো তফাৎ আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি এটা দেখি আরেকটা ছবি, যে উত্তর সোমালিয়ার লাস গিল রক শেল্টারের ছবি, এটা তাহলে দেখবো যে এটা তো একবারে আধুনিক শিল্প, মানে মডার্ন আর্ট বলতে যা বোঝায় তার সঙ্গে কোনো কিছু, এটাকে যদি একবারে নিয়ে কেউ একটা সই করে দিয়ে দেয়, বোঝা যাবে না যে এটা গুহা মানবরা এঁকেছে না এখনকার কোনো মানুষ এটা এঁকেছে। এইরকম সমস্ত তফাৎ আমরা দেখতে পারি যে গুহা শিল্পে, গুহা চিত্রের যুগে যে সমস্ত ছবি আঁকা হয়েছে, যার যে উপস্থাপনা আঙ্গিক, তার সঙ্গে আধুনিক শিল্পের যেন কোনো তফাৎই করা যায় না, এরকম একটা পরিস্থিতি। ফলে আমরা এই শিল্পকে আর্ট বলবো কি বলবো না, এটা একটা একাডেমিক চর্চা হতে পারে, কিন্তু এটা এই প্রসঙ্গে এর কোনো উত্তর পাওয়া যাবে না। এবার প্রাগৈতিহাসিক এই যে শিল্পকলা আমরা দেখছি গুহা চিত্রে, এতে আমরা অ্যাকচুয়ালি দু রকমের শিল্পের সন্ধান তো পাই, কারণ গুহা চিত্র যা আছে তা বিচ্ছিন্নভাবে একটা স্বাধীনভাবে কিছু না, কারণ তখনকার প্যালিওলিথিক যুগের যারা মানুষ ছিল তারা সামগ্রিকভাবে যা কাজ করতো তাদেরই কাজ সেটা, অর্থাৎ গুহা যুগে গুহার গায়ে বা ভেতরে যেখানেই করা হচ্ছে না কেন সেখানে যা করা হয়েছে তাতে দু রকমের শিল্পকলার আমরা পরিচয় পাই। একটা হচ্ছে কেভ আর্ট, আমরা দেখেছি কেভ আর্ট তো পাহাড়ের দেয়ালের গুহায় আঁকা। আর একটা পেতাম সে পাওয়া যায় সে সময়, তাকে বলা হয় হোম আর্ট, অর্থাৎ যা কেভ আর্ট তো আর নড়ানো চড়ানো যায় না, গুহার দেয়ালে সেটা একদম ফিক্সড, কিন্তু হোম আর্টটা নড়ানো চড়ানো যায়, কেমন, যেমন নেকলেস, পেন্ডেন্ট, লকেট, নারী মূর্তি, হাতির দাঁতের তৈরি ঘোড়া ইত্যাদি নানা রকমের গহনা, এই সমস্ত এগুলোও কিন্তু সেই সময় তৈরি হয়েছিল, অর্থাৎ ওই প্যালিওলিথিক যুগেই তৈরি হয়েছিল। ফলে দু রকমের শিল্পকলা ছিল। আমি কেন এটা বলছি আলোচনায়, যে শিল্পকলা তো একে অপরকে প্রভাবিত করে, সুতরাং এই প্রভাব অর্থাৎ শিল্পকলার যে চর্চা সে সময় ছিল, হ্যাঁ, ফলে তা যতগুলো রকম ছিল সেটা আমাদের একটু যদি বুঝে নি তাহলে বুঝতে পারবো যে গুহা চিত্রের যে উদ্ভব বিকাশ যেটা সেই সময় ঘটেছিল সেটা একেবারে বিচ্ছিন্নভাবে ছিল তা নয়, শুধুমাত্র গুহা চিত্রের জন্য গুহা চিত্র করা হয়েছিল তা না, আসলে মানুষের উপযোগিতার একটা প্রশ্ন তখন ছিল। সেটা আমরা কয়েকটা ছবি যদি দেখে নিই তাহলে বুঝতে পারবো। এই যে প্যালিওলিথিক হোম আর্ট গুলো আমরা যদি দেখি, এটা গহনার ছবি উপরে আমরা দেখতে পাচ্ছি, নিচে আমরা দেখতে পাচ্ছি একটা হাতির দাঁতের শূকর, অর্থাৎ এগুলো সমস্তই আর্ট, অর্থাৎ ওই গুহা চিত্রে যা আঁকা হয়েছিল তার সঙ্গে উপযোগিতার দিক থেকে এগুলো মানুষের ব্যবহার্য, এগুলো মানুষ ব্যবহার করতেন, সেটা যে কারণেই করুন না কেন, সৌন্দর্য বিধানের থেকেই করুন বা নান্দনিকতার থেকেই করুন, মানুষের সেই রুচিটা তখন ছিল। গুহা চিত্রের আকর্ষণ যদি কিছু থাকে আমরা কিভাবে সেটা দেখতে পারি? গুহা চিত্রের
গুহাচিত্র মানুষের আমরা জানি যে একেবারেই আদি পর্বের স্বীকৃতি। মানুষ তখন বন্য অবস্থা থেকে ধীরে ধীরে মানুষ উন্নত করছে, মানুষ হয়ে উঠছে। আমরা জানি নিয়ানডারটাল, তারপরে হোমোস্যাপিয়েন্স, আজকের মানুষ হয়ে উঠছে। তাদের মধ্যে ধীরে ধীরে স্বীকৃতি চেতনার উদ্ভব হচ্ছে, বিকাশ ঘটছে। কেভার্ডের কেভার্ডের উদ্ভব তো আপার প্যালিওলিথিক যুগে ঘটেছিল আমরা জানি, কিন্তু তার মানে কি তাদের আগে যে সমস্ত মানুষ ছিল, অর্থাৎ হোমোস্যাপিয়েন্সদের আগেও যে সমস্ত মানুষ ছিল, তারা কি কিছু করতে পারতেন না? তাদের কি কোনো স্বীকৃতি বোধ ছিল না? তারা কি কোনো সৃজনশীল কিছু করেননি? এরকম কিছু ভাবা যাবে না, এরকম কিছু ভাবা যাবে না। কারণ একটা ঠিকই যে আপার প্যালিওলিথিক যুগের মানুষটা দেখতে একটু আলাদা ছিল নিয়ানডারথালদের থেকে। তাদের কিছু চিন্তা চেতনা রীতিনীতি আলাদা রকমের ব্যাপার ছিল। হ্যাঁ, এবং যা সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে যে নিয়ানডারথালরা হাতিয়ার প্রস্তুত করেছিল। হ্যাঁ, কেমন হোমোসেপিয়ান্সদের মতন তাদের ভাষা ছিল কিনা সেটা এখন কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যাবতীয় আমরা এই কাজকর্মগুলো করি তা তো আমাদের মস্তিষ্ক থেকে করি। মস্তিষ্কের আয়তনের দিক থেকে কিন্তু নিয়ানডারথাল এবং হোমোসেপিয়ান্সদের খুব একটা যে তফাৎ ছিল তা কিন্তু নয়। ফলে গুহাচিত্রের যে উদ্ভব, গুহাচিত্রের যে ভাবনা চিন্তা, সেটা যে মানুষের মস্তিষ্কে মাথায় হয়েছিল, এবং সেই মানুষগুলো যে আগের দিনে খুব অনুন্নত ছিল বা হোমোস্যাপিয়েন্সদের থেকে, সেটা কিন্তু বলা যাবে না। আমরা যদি নিয়ানডারথালদের একটা ছবি দেখি তাহলে দেখবো এটা নিয়ানডারথালদের আঁকা ছবি। সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা যে একটা একেবারে অনুন্নত কিছু তা নয়, কিন্তু অর্থাৎ ধাপে ধাপে তা উন্নত হয়েছে ঠিকই, কিন্তু এটাকে ফেলা যাবে না। অর্থাৎ তাহলে হোমোস্যাপিয়েন্সদের বা আবার প্যালিওলিথিক যুগের যে কাজ, তার আগের যুগের মানুষরা শিল্পকর্ম বহির্ভূত বা শিল্পকর্ম করেননি এটা নয়, তারা শিল্পকর্ম করার চেষ্টা করেছেন। এটা একটা তারই দৃষ্টান্ত। এটা আমরা আরেকটা দেখতে পাচ্ছি যে নিয়ানডারথালদের ছবি গুহার গায়ে। কিন্তু কেন কথাটা বলা হচ্ছে, এর পেছনে একটা ব্যাপার হচ্ছে যে এটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করার জায়গা আছে। আমরা জানি যে আমরা প্যালিওলিথিক যুগের মানুষ সৃজন করেছেন, কিন্তু 1925 সালে উইলফ্রেড আইজম্যান, একজন শিক্ষক, তিনি দক্ষিণ আফ্রিকার ম্যাকাপান ভ্যালিতে একটা ডলোমাইটের গুহা, সেখানে একটা জ্যাসপারের লাল রঙের পেবেল বা নুড়ি পান। হ্যাঁ, ম্যাকাপান্স গ্যাট বলে তার নাম। পাথর যেটা পেলেন খুঁজে, সেটা একটা বৈশিষ্ট্য ছিল। সেই পাথরটা আমরা পরে দেখবো। এটা মানুষের মাথার মতন, চোখ, দুটো চোখ আছে, একটা মুখের ছাঁচ আছে। কেমন এখন আমরা দেখিনি ছবিটা, এই যে একটা মানুষের মাথার মতন দুটো চোখ আছে, মুখের মতন একটা জায়গা আছে, এইটা পেলেন। এখন এইটা পাওয়ার পরে যখন বলা হলো যে এটা কিরকম, এটা কি একটা তারও আগের যুগের কোনো মানুষের শিল্পকৃতি কিনা, তাতে বিশেষ অনেক পণ্ডিত যারা, তারা এটাকে বললেন না, এটা একটা প্রাকৃতিকভাবে সৃষ্ট কিছু, এরকম একটা হয়ে গেছে, দেখে মনে হচ্ছে যেন মানুষ এটা কেউ তৈরি করেননি। কিন্তু অনেক বিশেষজ্ঞ পণ্ডিত তারা এরকম বলতে যাননি। বিশেষ করে বেডনারিক বলে একজন, তিনি বললেন যে না, এটা এরকম ভাবে না ভাবাই ভালো, বরং এটা মানুষের শিল্পকৃতি হিসেবে ভাবাই উচিত। তিনি আরো কতগুলো কথা বললেন, এই কারণে বললেন যে এইটা পাওয়া গেছে, সেটা পাওয়া গেছে হচ্ছে একটা ডলোমাইটের গুহাতে, অথচ এটা একটা জ্যাসপার। ফলে ডলোমাইটের গুহাতে জ্যাসপার এসে পড়বে কি করে যদি না কেউ ফেলে দিয়ে থাকে? ফলে এটা কেউ ফেলেছে, এবং যদি কেউ ফেলে থাকে তাহলে এটা মানুষই ফেলেছে। পরে দেখা গেছে যে এই অঞ্চল যেখানে এটা পাওয়া গেছে, সেখানে আরো যুগ, অনেক আগের যুগে মানুষটা ছিল, মানে মানে মিলিয়ন সব ইয়ার্স আগের মানুষটা ছিল, এবং আফ্রিকানুস বলে যাদের বলা হয়, অ্যাস্ট্রালোপ্যাথিকাস, তারা এখানে ছিল। তারা নানা রকমের এখানে কাজ, জীবন যাপন করতেন, এবং তাদের যে সমস্ত বৈশিষ্ট্য পরবর্তীকালে খুঁজে পাওয়া গেছে, আবিষ্কার করা গেছে, তাতে দেখা গেছে যে এই মানুষদের কতগুলো জীবন আচরণের মধ্যে এমন এমন কাজ ছিল যেগুলোকে আর্টের সঙ্গে জুড়ে দেওয়া যায়। যেমন এই মানুষরা মুখে রং ঘষতেন সুন্দর হওয়ার জন্য, নুড়ি খুঁজতেন গহনা হিসেবে ব্যবহার করার জন্য। ফলে যাদের এইরকম একটা মানসিক প্রবণতা আছে, তারা কিছু করেননি, সুতরাং এটা এইভাবে এই সিদ্ধান্তে আসা যাবে না। ফলে নিয়ানডারথালদের আগেও যারা ছিল, তারাও কিছু না কিছু সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ছিলেন, এইটা ধরে নেওয়া যায়। ফলে এই নিয়ে আরো যথেষ্ট ভাবনা চিন্তা, আরো অনুসন্ধানের নিশ্চিতভাবে প্রয়োজন আছে। এখন আমরা একটু আমাদের দেশে চলে আসি। আমাদের দেশে আমি আগেই বলেছি যে ভীমবেটকা একটা রক শেল্টার। ভীমবেটকাতেও অনেক রক শেল্টারে আঁকা যে ছবি পাওয়া গেছে গুহাচিত্র, সেগুলোর কি বৈশিষ্ট্য আমরা একটু সেটা নিয়ে দেখব। আমাদের ভীমবেটকা রক শেল্টারে প্রাগৈতিহাসিক মানুষরাই ছবি এঁকেছিলেন, এবং
খুব মজা হচ্ছে এটাই যে ওইগুলো গুহার ভেতরে আঁকা, কিন্তু ভীমবেটকার ছবিগুলো কিন্তু পাহাড়ের গায়ে, সেগুলো খুব উঁচুতেও নয়, সেগুলো নিচুতে আঁকা, তো যে মানে খুব একটা 2 মিটার উঁচু হবে এরকম একটা, এক আধটা হয়তো একটু উপরে ছিল, কিন্তু বাকিগুলো খুব একটা উঁচুতে ছবি নয়। যারা ভীমবেটকাতে গেছেন তারা জানবেন। আবার এই ছবিগুলোর মধ্যে বেশি যে রং যে ব্যবহৃত হয়েছে রংগুলো, সেগুলো লাল এবং সাদা রঙই বেশি ভীমবেটকার ছবিতে। নীলচে সবুজ হালকা হলুদ রং যা ব্যবহার হয়েছে সেটা কম, তবে সবুজ রং মোটেই ব্যবহার হয়নি। লাল রঙের বহু ধরনের শেড ব্যবহার হয়েছে। আমরা আগেই বলেছি যে গুহা চিত্রে সাধারণভাবে 4টে রঙের ব্যবহার দেখা যায়, হচ্ছে লাল, বাদামি, কালো আর সাদা। এই যে লাল আর বাদামি এটা কিন্তু কাছাকাছি, এবং এইখানে ভীমবেটকাতে যে রং ব্যবহার করা হয়েছে, সেই যে যে রঞ্জকগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো কিন্তু আশেপাশের অঞ্চলে পাওয়া যায়। এগুলো আমি আগেও বলেছি যে যেগুলো প্রাকৃতিকভাবে সহজলভ্য, এরকম দ্রব্য দিয়েই তারা ছবি এঁকেছে। এই এই যে যেগুলো এই রঞ্জক যে ব্যবহার করা হয়েছে, বিশেষ করে হিমাটাইট, যা গেরুয়া ওখানে দেখা যায়, সেগুলো আশেপাশের মানে জিওগ্রাফিক্যালি আশপাশের অঞ্চলে হিমাটাইট প্রচুর পাওয়া যায়। আর ভীমবেটকার ছবির প্রথম দিকের যে ছবি, সেখানে কিন্তু ঘোড়া নেই। হ্যাঁ, পরের দিকে যুদ্ধের যে সমস্ত ছবি দেখা যাচ্ছে সেখানে ঘোড়া আছে। আর পশু এবং মানুষ যা আছে সেগুলো সবই ভীমবেটকাতে ম্যাক্সিমামটাই হচ্ছে আউটলাইনে। কেমন আমরা যদি একটু মনে করে দেখি যে আলতামিরাতে যেমন বাইসনের ছবি দেখেছি, একেবারে সুন্দর উজ্জ্বল বর্ণ এবং তাতে শেড ইত্যাদি দিয়ে, সেটা কিন্তু ভীমবেটকাতে দেখা যায় না। মুখ্যত আউটলাইনে, এবং কোথাও কোথাও আউটলাইনে করে তারপরে গোটা শরীরটাকে রং দিয়ে একটা ভরাট করে দেওয়ার একটা প্রবণতা দেখা দিয়েছে। আরো একটা জিনিস, যে পশুর ছবিগুলো, পশুর যেগুলো ছবি আছে সেগুলো সাজানো হয়েছে নানা রকম জ্যামিতিক নকশা এইসব দিয়ে ভীমবেটকা দেখাচ্ছে, এবং খুব সে রেখাগুলো খুবই স্কিলফুল একটা সেটা আছে। এবং যে সমস্ত স্ট্রোক ব্যবহার করা হয়েছে সেগুলো এত, যে সেগুলো যে কোথায় মিলে গেছে, মানে এত ফাইন, যেগুলো মেলানো হয়েছে সেগুলো ধরা পড়ে না, এরকম একটা খুব সুন্দর, এবং বিকৃত হয়নি। স্ট্রোক গুলো দেয়া হয়েছে মেলানো, সেগুলো বিকৃত হয়নি। তবে ফিগার যেগুলোই দেখা যায় ভীমবেটকাতে, সেগুলো প্রোফাইল, পাশ থেকে দেখা, কেমন। এবং ভীমবেটকাতে যে পার্সপেক্টিভের ব্যবহার হচ্ছে, সেটাও যে খুব একটা খুব মানে ভালো পার্সপেক্টিভ তা কিন্তু নয়, পার্সপেক্টিভে ভুল আছে, এটা ঠিক। আর একটা ভীমবেটকার ছবির যে বৈশিষ্ট্য, সেটা খুব মজার, সেটা হচ্ছে যে মানুষের ফিগারগুলো কিন্তু পশুদের মতন অত একেবারে যাকে আমরা বলি বেশ প্লাস্টিক ফর্ম অফ রিপ্রেজেন্টেশন দিয়ে করা নয়। সেটা আমরা যেমন দেখি তা না, মানুষের গুলো কাঠি কাঠি একটা রেখা কাঠি দিয়ে একটা করা। হ্যাঁ, তাতে পণ্ডিতরা ধারণা করছেন, যারা ছবি এঁকেছেন তাদের কাছে মানুষের কিন্তু পশুর ছবিগুলো অনেক বেশি 3 ডাইমেনশন, অনেক বেশি বাস্তবচিত। ফলে তাদের মনে করা হয় যে মানুষের থেকে পশুর গুরুত্ব তাদের কাছে অনেক বেশি ছিল, ফলে মানুষের ছবিগুলো কোনোভাবে ওই কাঠি মতন করে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু পশুগুলো অনেক বেশি আহ অনেক স্বাভাবিকতা নিয়ে আঁকা। সেটা আরো কতগুলো জিনিস যে ভীমবেটকার ছবিতে দেখতে পাওয়া যায় রক শেল্টারে, সেটা হচ্ছে যে এই ছবিতে অনেকগুলো লেয়ার আছে, অনেকগুলো লেয়ার, 5-6টা লেয়ার আছে। পাশাপাশি যে সমস্ত শেল্টার গুলো আছে সেগুলোর সঙ্গে যদি মিলিয়ে দেখা যায়, তাহলে দেখা যাবে যে ছবিতে সুপার ইম্পোজিশন করা হয়েছে, মানে একটার উপর আরেকটা, আরেকটার উপর একটা, এভাবে ব্যবহার করা হয়েছে। এবং দেখা যাবে যে এইরকম সুপার ইম্পোজিশন প্রায় কোথাও কোথাও 16টা অব্দি দেখা যায়, কেমন। অবশ্যই এটা খুব মজার যে ছবিগুলো যে সব একই সময়ে করা, একই রকমের কালচার বা বিষয়কে অনুসরণ করে করা, তা কিন্তু নয়। কারণ একটা জিনিস মনে রাখতে হবে যে এই ছবি আঁকা হয়েছে হাজার হাজার বছর ধরে, ফলে গোড়ার দিকে 500 বছর আগে, 600 বছর আগে যে ছবি আঁকা হয়েছে, তার 600 বছর পরে যে ছবি আঁকা হয়েছে, তার সঙ্গে স্বাভাবিকভাবেই তার বিষয় পাল্টে গেছে ইত্যাদি। এরকম ভাবে যদি আমরা যারা এই বিশেষজ্ঞরা ভীমবেটকার ছবি নিয়ে কাজ করেছেন, এরকম ভাবে দেখা গেছে যে এক একটা গ্রুপকে 9টা ভাগে ভাগ করা যায়, এই লেয়ার গুলোকে এবং ছবির পর্যায়গুলোকে। এবং এই ভাগের মধ্যে যদি খুব মানে খুব নিবিষ্টভাবে দেখা যায়, তবে দেখা যাবে যে 1 থেকে 5 এই যে স্তর, এগুলো হচ্ছে যদি কালো পর্ব বিচার করা হয়, তাহলে দেখা যাবে এটা মেসোলিথিক পর্বের, কেমন। যে সময় স্বাভাবিকভাবে অর্থনীতি কিরকম ছিল না, তখনকার মানুষ পশু শিকার এবং খাদ্য সংগ্রহ, এটাই ছিল তাদের জীবিকা, কেমন। এবং 7 থেকে 9 এই যে ইতিহাস, এটা হচ্ছে ইতিহাসের যুগের, মানে তখন খানিকটা ইতিহাস চলে এসছে,
তখন গ্রাম্য বা শহরে জীবন গড়ে উঠছে, এরকম একটা সময়। হ্যাঁ, এইসব প্রভাব তখন ওই ছবির মধ্যে পড়েছে। আমরা এর আগের ছবিটা যে দেখলাম সেটা সেই। কিন্তু এই যে 1 থেকে 5 মেসোলিথিক এবং 7 থেকে 9 ইতিহাসের যুগের, কিন্তু মাঝখানে রয়ে গেল 6। এই 6 ছবিটা হচ্ছে মেসোলিথিক এবং পরবর্তীকালের যে সময়, তার মাঝামাঝি একটা ট্রানজিশনাল পিরিয়ডের ছবি। কেমন, যে সময় এই শিকারী সংগ্রাহক যারা ছিল তারা আস্তে 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 ক্যালকুলিটিক কৃষির প্রভাবে পশুদের পোষ মানাতে শিখছে, এরকম একটা পর্যায়ে এই ছবি আমরা ওই ভীমবেটকাতে দেখতে পাই। আমরা ভীমবেটকার কয়েকটা ছবি দেখে নেব। ভীমবেটকার ছবিগুলো হচ্ছে এরকম। ওই ভীমবেটকাতে যে ছবি আছে, নানান ধরনের ফর্ম, প্রচুর ছবি আছে, অনেক অসংখ্য ছবি, আমরা কয়েকটা বেছে দেখব। এই ছবিগুলো ওই রঙের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লাল রং, ম্যাক্সিমাম ভীমবেটকাতে লাল রং, সাদা রঙের এই ব্যবহার বেশি। এর সঙ্গে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কেরালার এডাকালে যে রক এনগেভিং পাওয়া গেছে সেটা। এই এডাকাল রক সেন্টার খুব পুরনো, কেমন। এটা ওয়াইনার জেলার একটা জায়গা, সুলতান বাতেরি বলে, সেখানে একটা পাহাড় ও মুকুট্টিমালা, তার উপরে প্রায় 100 মিটারের মতন উঁচু হবে। এটাও কিন্তু আবিষ্কার করেন একজন ব্রিটিশ সুপারিনটেন্ডেন্ট, পুলিশ ছিলেন তিনি। হ্যাঁ, যেমন আমাদের অজন্তা একজন ব্রিটিশ আবিষ্কার করেছিলেন সেরকম। এখানকার রক, যেটা এখানকার যে কেরালায় এডাকালে যে আর্ট গুহাচিত্র, সেটা কিন্তু আমি আগেও আলোচনা করেছি যে পেট্রোগ্লিফ, এটা পিক্টোগ্রাফ নয়, ছবি আঁকা এখানে হয়নি, মূলত এখানে পাথর খোদাই করে করে এটা তৈরি করা হয়েছে। কেমন, এর বয়স যেটা নির্ধারণ করা হয়েছে সে প্রায় 6000 বছর আগে, মধ্যপ্রস্তর যুগ অর্থাৎ মেসোলিথিক কালের বলে মনে করা হয়। এবং এটা সিন্ধু সভ্যতার থেকে কিছুটা প্রাচীন। এটা খুব একটা বলার বিষয়, কারণ একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, যেটা 2009 সালে আবিষ্কৃত হয়েছে এবং এটা স্বীকৃতি লাভ করেছে। সে হচ্ছে এখানকার এই বিশেষ করে কেরালার রক আর্টে জারকাফাতে একটা মানুষের ছবি পাওয়া যায়। এই জারকাফাতে মানুষের যে আইকনটা, এটা কিন্তু সিন্ধু সভ্যতার একটা আইকনের সঙ্গে প্রায় তার প্রতিলিপি, মানে তার সঙ্গে হুবহু মিল আছে। ফলে পণ্ডিতরা সিদ্ধান্তে এসছেন যে সিন্ধু সভ্যতার সঙ্গে ইডাকাল সভ্যতার একটা যোগসূত্র ছিল। কেমন, এবং এইরকম প্রায় 400 চিহ্ন খুঁজে পাওয়া গেছে এই সভ্যতা, যার সঙ্গে সিন্ধু সভ্যতার সংস্কৃতির মিল রয়েছে। হ্যাঁ, এবং এডাকালের এই যে রক আর্ট, এটা আবার ভারতের অন্যান্য জায়গায় যে সমস্ত রক আর্ট আছে তার থেকে কিছুটা আলাদা। কারণ এটা এই কারণে আলাদা যে এখানে যে সমস্ত মোটিভ গুলো আছে সেগুলো মধ্যে মূলত জ্যামিতিক আকৃতি, হ্যাঁ, পাত্র পাওয়া গেছে নানা রকমের মহাজাগতিক বস্তু, কতগুলো ছবি পাওয়া গেছে, মানুষের মূর্তি প্রচুর পাওয়া গেছে। আবার অদ্ভুত কিছু ছবি আছে যেখানে মানুষের যেন মাথার চুলগুলো সোজা হয়ে আছে, চুলগুলো উঠছে, আমরা সে দেখবো। প্রতিটি মূর্তির গায়ে, যেগুলো মূর্তি ওখানে রক কার্ভিং করা আছে সেগুলোর গায়ে আবার ভারী ভারী অলংকার রয়েছে। কেমন, কিছু কিছু মূর্তির মুখে আবার মুখোশও আছে। হ্যাঁ, এরকম সমস্ত জিনিসগুলো পাওয়া গেছে কেরালার রক, যেটা কিন্তু ভীমবেটকা বা বালিচক্রে পাওয়া যায়নি। আমরা একটু যদি ছবি দেখে নিই, যে এলাকার রক কার্ভিংয়ে, সেখানে এই যে জারকাফাতে মানুষ, এটা দেখা যাচ্ছে বাঁ দিকটাতে, ডান দিকটাতে সেটা দেখা যাচ্ছে। এবং এটা রক কার্ভিং, পাথর খোদাই করে করা। যে আমি বললাম মাথায় এটা চুল না মাথার মুকুট শিরস্থান, এটা ওইভাবে কিছু বলা যাবে না। যদি চুল হয় তাহলে সেটা সোজা উঠছে চুলগুলো। কেমন, এটা কালের রক কার্ভিং। এটা আরেকটা এটা কালের রক কার্ভিং আমরা দেখছি। এর মধ্যে এই টেকটিফর্ম গুলো আমরা দেখতে পাচ্ছি, অনেকটা আছে রয়েছে এটা রক কার্ভিং এর মধ্যে। কেমন, এখন এই অবধি ঠিকই আছে সব, কিন্তু একটা কথা আমাদের এখানে আসবে আলোচনার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে গুহাচিত্র নিয়ে এই যাবৎ কাল অবধি যা আমরা পণ্ডিতদের কাছ থেকে শুনেছি বা শিখেছি, সেটা হচ্ছে যে গুহাচিত্র কেন করা হয়েছে, না ম্যাজিকের জন্য করা হয়েছে। গুহাচিত্র কেন করা হয়েছে, না পশু হত্যার জন্য করা হয়েছে। গুহাচিত্র পশু মারতে দেখা গেছে, শিকারী যারা শিকার করতে দেখা গেছে, এগুলোই এবং এই ব্যাখ্যাগুলোই বেশি। এবং তার মধ্যে একটা বড় অংশ জুড়ে রয়েছে একটা রহস্যজনক অতীন্দ্রিয় রহস্যকে ভিত্তি করে এই গুহাচিত্রকে জাস্টিফাই করার চেষ্টা হয়েছে। কিন্তু এই আলোচনার মধ্যে বা গুহাচিত্রের এই ব্যাখ্যার মধ্যে উপযোগিতার প্রশ্নটা প্রায় নেই। উপযোগিতা মানে যে পশু কি সত্যি সত্যি কেন তারা রিচুয়ালস ম্যাজিক, যার তো কোনো ওইভাবে কোনো লিখিত বা নিদর্শন কিছু পাওয়া সম্ভব নয়, কিন্তু তার উপযোগিতার দিক থেকে
কোনো কিছু যে আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। ফলে প্রশ্ন একটা হবে যে হাজার হাজার বছর ধরে এই যে গুহাচিত্র টিকে থাকলো, হ্যাঁ, সেটা নয় বোঝা গেল যে গুহার ভেতর দিকে সেখানে জল বা আবহাওয়ার যে সমস্ত জিনিসগুলো গুহার চিত্রকে নষ্ট করে দিতে পারে সেগুলো যাওয়ার কোনো সুযোগ ছিল না, ঠিক। কিন্তু একটা কথা হচ্ছে যে আরো আগে আমরা বললাম যে গুহাচিত্র আঁকা হয়েছে ভীষণ অন্ধকারের মধ্যে, যেখানে মানুষ সহজে যাতায়াত করতে পারে না অন্ধকার মধ্যে। কিন্তু প্রশ্নটা এখান থেকেই দাঁড়াবে যে উপযোগিতার প্রশ্ন যদি আমরা দেখি, যে তাহলে অত ভেতরে ছবি আঁকা হলো কেন? এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটাকে ভিত্তি করে আমরা আরো অনেক কিছু সন্ধান করতে পারি বা আমরা অন্য অন্য যুক্তিতে যেতে পারি, যেটাও কিন্তু আজকের দিনে একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। এখন এই যে ছবিগুলো গোপন জায়গায় হচ্ছে, যেন ভিতরে একটা, ওই যে লাস্কর গুহার আমরা ম্যাপ দেখবো, লাস্কর গুহার চিত্র একটা গুহার অনেক ভেতর দিকে, গুহার মুখের কাছেই না সেটা, এরকম। কারণ তখন একটা ধারণা ছিল যে, একটা কথা ধরে নেওয়া যেতে পারে যে এই যে এত ভেতরে ছবি দেখে যে যারা আঁকছেন তারা হয়তো চায়নি যে যে কোনো লোক ওই গুহার মধ্যে ঢুকে পড়ে ছবিগুলো দেখতে আসুক বা ছবিগুলো দেখুক ইত্যাদি, হ্যাঁ। ফলে আর দ্বিতীয়, যদি যে অলঙ্করণের কথা একটা বলা হলো, কেউ কেউ বলেছেন যে অলঙ্করণের জন্য এটা করা হয়েছে, যে অলঙ্করণের জন্য যদি করা হবে তাহলে অত ভেতরে কেন? হ্যাঁ, সাজসজ্জা তো বাইরে, একটা প্রকাশ্য স্থানে সেটা করা দরকার, সবাই যদি দেখতে পায়, সেটা অত ভেতরে অন্ধকারের মধ্যে কেন? ফলে রিচুয়ালস, ম্যাজিক ওই অন্ধকারের মধ্যে, কিংবা সাজসজ্জা এগুলো অন্ধকারের মধ্যে, ঠিক এইভাবে এই ব্যাখ্যাটা যুক্তিপূর্ণভাবে বা যুক্তিনিষ্ঠভাবে ঠিক দাঁড়ায় বলে এটা একটু সন্দেহ দেখা যায়। কেমন, এটা ওইভাবে দাঁড়াচ্ছে না, কিন্তু একটা নিশ্চয়ই উপযোগিতার দিক আছে, সেটা অনুসন্ধান করাটা দরকার। আমরা যদি লাস্কর ম্যাপটা দেখি তাহলে দেখবো যে লাস্কর গুহামুখের কাছে কোনো ছবি নেই, প্রচন্ড ভেতরের দিকে ছবিগুলো, সামনের দিকে কিছু নেই। ফলে এই এত ভেতরে ছবি করা হয়েছে যখন, এই জন্যই এই প্রশ্নটা খুব আমাদের সামনে এসে দাঁড়ায় যে কেন এত ভেতরে ছবি করা হয়েছে, কারণ জায়গাটা খুব অগম্য, যেখানে সহজে কেউ ঢুকতে পারে না ইত্যাদি। এখন যদি ম্যাজিকই করা হয় তাহলে ম্যাজিক তো প্রকাশ্যে করা যাবে না কেন? কারণ আমরা তো পরবর্তীকালে নিদর্শনে দেখেছি যে ম্যাজিক প্রকাশ্যে করা আর ভেতরে করার মধ্যে কোনো ব্যাপার নেই, ম্যাজিক ম্যাজিকই, হ্যাঁ। এখন আরো একটা জিনিস হচ্ছে যে ছবিগুলো যদি আমরা দেখি, বিশেষ করে লাস্কোর ছবি যদি আমরা দেখলাম, লাস্কোর প্রত্যেকটা ছবি হচ্ছে আশ্চর্য রকমের একটা লাইফফুল, একটা প্রাণবন্ত ছবি। সেখানে কোনো মানে কোনো বিমূর্ত কিংবা সাধারণ একটা সাংকেতিক ছবি নয়। তাহলে ওই রকম একটা সাধারণ ছবি করেও তো ম্যাজিক করা যায়, একটা কিছু সাংকেতিক কিছু দিয়েও তো ম্যাজিক করা যায়, কারণ এরকম তো ম্যাজিক আমরা দেখেছি, সেখানে সাংকেতিক কতগুলো জিনিস বসিয়ে ম্যাজিক করতে পারে, ম্যাজিক করা হয়েছে, কেমন, তাতে অসুবিধা হয় না। তা পুরো মানুষ, যেমন মানুষের একটা অবয়ব ব্যবহার করা হচ্ছে ম্যাজিক করার জন্য, মানুষ আঁকার কোনো দরকার নেই, একটা কাঠি টাটি আরে ফেলে রেখে একটা মানুষের মতন একটা কিছু ব্যবহার করে তারা ম্যাজিকটা দেখাতে পারে। ফলে কিন্তু লাস্কোর ছবি বা আলতামিরার ছবি দেখলে সেটা মনে হচ্ছে না, অসম্ভব একটা স্বাভাবিকতাবাদী, একটা রিয়েলিস্টিক, একটা সাংঘাতিক মানে উজ্জ্বল একটা ছবি, এরকম সেই ছবিগুলো তারা আঁকলো। এখন একটা জিনিস আমাদের এখানে মানতে হবে, যে উপযোগিতার যদি দিকে আমরা দেখি, উপযোগিতার দিক থেকে যে ম্যাগডেলিনিয়ান গুহাচিত্রের যে যখন বিকাশ হচ্ছে, যখন আমরা আপার প্যালিওলিথিক যুগের কথা বলছি, সেই সময় যে পশু শিকার করতে মানুষের বেঁচে থাকার জন্য, তখন কিন্তু মানুষ এত অভ্যস্ত হয়ে গেছিল পশু শিকারে যে ওটা তাদের কাছে খুব সহজ। পশু শিকার করার জন্য তাদের খুব একটা শ্রম দিতে হয় না, তাদের খুব একটা কোনো একটা সাংঘাতিক কিছু ঝুঁকি নিতে হয় না, কারণ অভ্যস্ত হয়ে গেছে মানুষ পশু শিকার করতে করতে, কেমন। আর সেই সময় আর একটা জিনিস লক্ষণীয়, যে মানুষ এতটাই দক্ষ হয়ে গেছিল পশু শিকার করতে, যে সাধারণ যে পাথরের অস্ত্র বা সেই সময়কার যে অস্ত্রগুলো মানুষ তৈরি করতে পেরেছিল, সেই সাধারণ অতি অনুন্নত অস্ত্র দিয়েই বড় বড় ধরনের ভয়ঙ্করতম পশুকে মানুষ শিকার করে ফেলছে, হ্যাঁ। তো ফলে ওই সময়তে পশু শিকারের ম্যাজিক আঁকতে হবে তার সাফল্য পাওয়ার জন্য, এটা ঠিক ব্যাখ্যাতে গ্রহণ করা কিন্তু কিন্তু থেকে যায়, একটা একটা দ্বিধা থেকে যায়। ফলে একটা উপযোগিতার প্রশ্ন আমাদের মনের মধ্যে রাখতেই হবে। স্বভাবতই একটা কথা আমাদের মাথায় এসে যায়, যে যদি পশুর সংখ্যা কমে যায় কোনো কারণে, তাহলে কিন্তু আর ওই আগের ব্যাখ্যায় থাকা যাবে না। এখন আমরা জানি যে ওই যে সময়ের কথা বলা হচ্ছে, সেই সময় মধ্য ইউরোপে আবহাওয়াটা উষ্ণ হয়ে উঠছিল। আবহাওয়াটা উষ্ণ হওয়ার ফলে
পশুর বড় বড় দল উত্তর দিকে চলে যাচ্ছে। কেমন? এখন তার ফলে যেটা হয় যে পশুর সংখ্যা ওই অঞ্চলে কমে কমে যাচ্ছিল। ফলে যখন আলতামিরা বা লাস্কোতে যখন পশু ছবি আঁকা হচ্ছে, তাহলে যেখানে পশুর সংখ্যা কমে যাচ্ছে সেখানে পশু হত্যা দেখিয়ে তো দেখানোটা কোনো উদ্দেশ্য হতে পারে না। বরঞ্চ মানুষের তখন এটা একটা লক্ষ্য হতে পারে যে পশু যেখানে কমে যাচ্ছে, পশু বিরল হয়ে যাচ্ছে, পশু এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে নানান কারণে, ফলে তখন পশু বাড়াতে হবে। কারণ মানুষ পশু নির্ভর, পশুর মাংস খেতে বা পশু উপরে মানুষের নির্ভরতা আছে। ফলে ওই যে ছবি, সেটা লক্ষ্য কিছুতেই মানে ম্যাজিক করানো হচ্ছে পশু শিকার করার সাফল্য অর্জনের জন্য কিংবা শিকার দেখার ছবি, এগুলো হতে পারে না। আরো একটা জিনিস দেখা গেছে যে সেই সময়কার জীবনযাত্রার মধ্যে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে, তাতে যে বাৎসরিক আচার অনুষ্ঠান পালন করা হয়েছে বছরের পর বছর ধরে, সেটা কি রকম? সেখানে হচ্ছে আমরা একটু লাস্কর ছবি দেখে নিই, যে এই যে প্রাণবন্ত ছবি আঁকা হয়েছে একটা গুহা যুগে, এটা ভাবা যায় না, এখন মনে হচ্ছে হালামুলে আঁকা, একবারে এরকম ছবি আঁকা হয়েছে। এর মধ্যে কতগুলো টেকটিফর্ম ক্লাভিফর্ম এইসব আছে, যাই হোক। বা এই যে লাস্কোর হল অফ বুলস বা ইত্যাদি ছবি, কেমন স্বাভাবিকতাবাদী এইটা। ফলে আমরা এটা বুঝে নিতে পারি যে এর পেছনে অন্য কোনো উপযোগিতা না থাকলে পরে শুধুমাত্র এই ছবি ম্যাজিক করবার জন্য, পশুর শিকার সাফল্য আনার জন্য এটা করা হয়েছে বলে এটা মেনে নিতে আমাদের একটু কষ্ট হয়। ফলে পশু আমরা আরো দেখেছি যে পশু সম্পর্কিত কিছু অস্ত্র, উদ্ভিদ, সেগুলো কিন্তু সাম্প্রতিক সময়ে সেগুলো পাওয়া গেছে, চিহ্নিত করা গেছে। এবং আরো একটা জিনিস আমাদের তথ্যগতভাবে এটা আমাদের কাছে আছে, যে ম্যাকডেলিনিয়ানরা মাটির গর্তে একটা উর্বরতার ম্যাজিক অনুশীলন করতো। কারণ তাদের একটা দৃষ্টিভঙ্গি ছিল, তারা ভাবতো কি না, পৃথিবী একটা নিজেই জীবন্ত বস্তু, যার গর্ভই হচ্ছে জীবনের উৎস। ফলে ছবিগুলো আঁকা হয়েছে গুহার অত্যন্ত ভেতরে গিয়ে, কেমন? এবং পরবর্তীকালে যে ভূমি পূজা ইত্যাদি দেখা গেছে, সেগুলোর মধ্যেই ধারণা আছে। এইটা পুরনো প্রস্তর যুগে কিন্তু এই সমস্ত কিছু সব সূত্রগুলো রয়েছে। এবং তা যদি হয়, আমরা যদি এটা ধরে নিই, তাহলে একটা জিনিস আমরা এই সিদ্ধান্তে আসতে বাধ্য, যে এই যে অসাধারণ সমস্ত বাস্তব ঘেঁষা যে ছবি, হ্যাঁ, যাকে আমরা খুব রিয়েলিস্টিক ছবি বলি, এগুলো আঁকার মধ্যে দিয়ে শিকার কিংবা ম্যাজিক, এগুলোর থেকেও বড় গুরুত্বপূর্ণ ছিল যে পশু বাড়াও, পশু সৃষ্টি করো। কেমন? এই পশু সৃষ্টি করো মেরে ফেলার জন্য নয়, পশুকে বাড়াবার জন্য। ফলে এই যে প্রাগৈতিহাসিক কালের এই যে অসম্ভব বাস্তব ঘেঁষা যে সমস্ত ছবি, একদম বাস্তববাদী ছবি, এর পেছনে কিন্তু ম্যাজিক উপযোগিতার মানে ম্যাজিক এর বদলে উপযোগিতার কথাটাই আমাদের সামনে চলে আসে, যার মধ্যে দিয়ে আমরা এটা বলতে পারি যে পশু রক্ষা এবং বৃদ্ধির ধারণাটাই প্রাধান্য পায়। ফলে আমরা এই যে গুহাচিত্র নিয়ে যে আলোচনায় আমরা পৌঁছলাম, বিশেষ করে প্যালিওলিথিক যুগের যে গুহাচিত্র আমরা লাস্কো, ফ্রান্স বা আলতামিরায় দেখেছি, তাতে যে অসংখ্য পশু রূপায়ণ করা হয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা একটা জিনিস বুঝতে পারি যে এটা নিয়ে ভবিষ্যতে আরো আলোকপাত ঘটবে, যে আদিম পর্যায়ের মানুষরাও কিন্তু সামাজিক উপযোগিতার দিক থেকে দাঁড়িয়ে এই সমস্ত ছবি এঁকেছিল। যে শুধু নিছক ম্যাজিক কিংবা পশু শিকার করে পশু ধ্বংস করা, পশু হত্যা করা, এটা নয়, বরঞ্চ তারা প্রাকৃতিক পরিবেশ এবং নিজেদের জীবনকে সুরক্ষিত করার জন্যই পশুর যে প্রয়োজনীয়তা, সেটা বজায় রাখার জন্য পশু বৃদ্ধির লক্ষ্যেই এই তারা ছবি এঁকেছেন। এই অবধি আজকে গুহাচিত্রের আলোচনা। এরপরে নিশ্চয়ই এ নিয়ে আরো পণ্ডিতরা আরো গবেষণা এবং এর মধ্যে দিয়ে আরো নতুন নতুন কিছু সন্ধান আমাদের কাছে আসবে উত্তরকালে, সেগুলো আমরা জানতে পারবো। আজকে আমাদের গুহাচিত্রের আলোচনা এখানেই আমরা শেষ করলাম।